হ্যালো এভরিওয়ান, ফেসবুকবাসী এবং ওয়েববাসী সবাই আমাকে একটু জানাও যে শুনতে পাচ্ছ কিনা আমাকে। আমরা আবার লাইভে আসলাম। ফেসবুক এবং ওয়েব অ্যাপ দুই জায়গাতে একটু জানাও আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। ওকে, ফেসবুকে সবাই জানাও সব কিছু ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। ওয়েব অ্যাপে কয়েকজন ভিডিও দেখতে পাচ্ছ না। ওয়েব অ্যাপে যারা ভিডিও দেখতে পাচ্ছ না, তোমরা কাইন্ডলি একটু ফেসবুকে চলে আসো, ঠিক আছে? ওয়েব অ্যাপে কারো কারো সমস্যা হতে পারে। যদি ওয়েব অ্যাপে তোমাদের ভিডিও দেখা না যায়, যাদের ওয়েব অ্যাপে ভিডিও দেখা না যায়, তোমরা ফেসবুকে চলে আসো, ঠিক আছে? ওকে, সো ওয়েব অ্যাপে যাদের অল ক্লিয়ার, তোমরা ওয়েব অ্যাপে থাকো। যাদের ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে, তোমরা ফেসবুকে চলে আসো, ঠিক আছে? ওকে, আমরা 1-2 মিনিট ওয়েট করি সবাই জয়েন করার জন্য। আমাদের 40 পর্যন্ত ব্রেক টাইম, অলরেডি ব্রেকের টাইম শেষ। আমরা আর 1 মিনিট ওয়েট করি সবাই জয়েন করার জন্য, তারপরে হচ্ছে আমরা শুরু করব। ওকে, ঠিক আছে। সো একটু এভরিওয়ান একটা মেনশন দিয়ে দিই, কারণ ফেসবুকে অনেকজন ছিলা তোমরা, এখন প্রায় 5 ভাগের 1 ভাগ। আমার তো এভরিওয়ান মেনশন চলে গেছে, অন্য কাউকে বলতে হবে। ঠিক আছে, ওকে, ডান। চলো, সো যে জিনিসটা বলতেছিলাম, আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ এখন। ফেসবুকে মোটামুটি মানুষজন চলে আসছো, আরও চলে আসবে আশা করি আস্তে আস্তে। তোমাদের বন্ধুবান্ধব যারা এতক্ষণ আগে তোমাদের সাথে বসে বসে ক্লাস করতেছিল, তাদেরকে আবার একটু মেনশন করে দাও, নাহলে আবার ভুলে গেছে। ফেসবুকে আমাদের যে জিনিসটা হয় যে ক্লাস করতে 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 হঠাৎ নাই হয়ে যায় আমরা, মানে একবার রিলসে ঢুকলে তারপর ক্লাস কোন দিকে যাচ্ছে এটা কোনো হিসাব নেই, ঠিক আছে? ওকে, সো এইটা যেটা বলতেছিলাম যে আমরা এখান থেকে মূলত আমরা এই ম্যাথটা আরেকবার রিক্যাপ করতে থাকি, বাকিরাও চলে আসুক লাইভে। সো এখানে R1 থেকে R2 তে গেছে, ঠিক আছে? R1 থেকে R2 তে গেছে। আমাদের যেটা বের করতে হবে, প্রথমে সরণ ভেক্টর বের করতে হবে। এই যে দেখো, সরণ ভেক্টর যেভাবে বের করে ঠিক একই রকম ভাবে আমরা সরণ ভেক্টরটা এখানে বের করলাম, যে শেষ ভেক্টর মাইনাস আদি ভেক্টর, শেষ ভেক্টর মাইনাস আদি ভেক্টর, এটা আমাদের সরণ ভেক্টর দেয়। এটা মানে ছোটবেলা থেকে জানি। সরণ ভেক্টরটা বের করে তারপর ডট গুণন করলাম, দেখো, তারপর ডট গুণন করলাম, তারপর ডট গুণন করলাম, আমাদের উত্তরটা চলে আসলো। এখানে কারো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে এটাকে আমরা ভিন্ন একটা উপায় করতে পারি। কি? এই যে ধ্রুব বলটা কিন্তু ধ্রুব, এটাকে আমরা ধরে নিতে পারি এটা একটা পরিবর্তনশীল বল। দেখো, ধ্রুব বলকে বলা যায় এটা একটা পরিবর্তনশীল বল, কিন্তু তার পরিবর্তনটা শূন্য। কাইন্ড অফ ধ্রুব জিনিসটাকে ভিন্নভাবে বলতেছি। সো ধ্রুব বলের পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা কি করি বলতো? এই যে এক্স অক্ষের বলের মান ইন্টু ডিএক্স, ওয়াই অক্ষের বলের মান ইন্টু ডিওয়াই, জেড অক্ষের বলের মান ইন্টু ডিজেড, এরকম ভাবে লিখি। এখন এক্স অক্ষের লিমিটটা দেখো, এক্স অক্ষ বরাবর 8 থেকে 12 এ গেছে। দেখো আই ক্যাপ মানে এক্স অক্ষ, 8 থেকে 12 এ গেছে। লিমিটটা কত? 8 থেকে 12। 7 থেকে 2 এ গেছে, তার মানে 7 থেকে 2। -3 থেকে 7 এ গেছে, তার মানে -3 থেকে 7। এই ইন্টিগ্রেশনটা করলেও তোমার উত্তরটা 5 জুলি হবে। তার মানে একটা ম্যাথ আমরা দুইটা মেথডেই করতে পারতেছি, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে সেম ম্যাথটা আমরা চাইলে সরণ ভেক্টরটা বের করেও করতে পারতেছি, অথবা পরিবর্তনশীল বল ধরেও করতে পারতেছি, ঠিক আছে? ওকে, সো এটা আসলে সবাই মোটামুটি পারা উচিত। পরের ম্যাথটা দেখি, এটা একটু কঠিন, একটু কঠিন। এখানে দেখো একটা জিনিস বলছে, একটা বল দেয়া, বলটা ধ্রুব বল দেয়া, কোনো সমস্যা নেই, বলটা ধ্রুব বল দেয়া। বলছে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে গেলাম, এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে গেলাম। যদি মাত্র শুধুমাত্র প্রশ্ন এতটুকু হইতো যে এই বলের ক্ষেত্রে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে গেছি, তাহলে কোনো সমস্যাই হইতো না। কেন? কারণ আমরা সরণ ভেক্টর বের করতাম, ডট গুণন করতাম, কৃতকাজ চলে আসতো। কিন্তু এখন যেটা বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে যে ভেক্টর, ওই ভেক্টরের দিকে 40 মিটার নিয়ে যাওয়া হয়েছে। তাইলে আমাকে একটু নর্মাল একটা জিনিস বলো। মনে করো একটা পয়েন্ট থেকে আমি আরেকটা পয়েন্টে নিয়ে গেছি। এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেছি, ঠিক আছে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়া যে কথা, এ থেকে বি এর দিকে 40 মিটার নিয়ে যাওয়া কি একই কথা? বলো তো, একই কথা নাকি একই কথা না? এ থেকে বিতে নিয়ে যাওয়া যে কথা, এ বি এর দিকে 40 মিটার যাওয়া বা এ বি এর দিকে 100 মিটার যাওয়া একই কথা? একই কথা না। তার মানে যদি ম্যাথটা শুধুমাত্র এতটুকু থাকতো যে এ থেকে বিতে নিয়ে গেছি, তাহলে আমাদের জন্য খুবই সহজ হইতো। কি হইতো? আমরা তখন সরণ ভেক্টর বের করতাম, যে সরণ ভেক্টরটা বা এস ভেক্টরটা, সেটা এই জায়গাতে হচ্ছে
শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, তাই না? তার মানে 0 - 2, 0 - 2 এত আই ক্যাপ প্লাস 1 - 3 জে ক্যাপ প্লাস 9 - 5 কে ক্যাপ। এটা হয়ে যাইতো আমাদের সরণ ভেক্টর। এটার সাথে বলটা ডট গুণন করলেই কাজটা শেষ, তাই না? এটা আমরা সরণ ভেক্টরটা দিয়ে করে ফেলতে পারতাম যদি বলতো এ থেকে বিতে নিছে, কিন্তু এখন বলছে এ বি এর দিকে 40 মিটার গেছে। সো আমাদের এখন একটা সরণ ভেক্টর বানাইতে হবে। মনে আছে সরণ ভেক্টর কেমনে বানায়? আমি যদি বলি যে এক্স অক্ষের দিকে 10 মিটার গেছে, তাহলে এটা ভেক্টর তুমি কি লিখবা? 10 ইন্টু এক্স অক্ষে একক ভেক্টর, সেটা হচ্ছে আই ক্যাপ। আমি যদি বলি ওয়াই অক্ষ বরাবর 50 মিটার গেছে একটা ভেক্টর তুমি লেখো, তুমি লিখবা 50 ইন্টু জে ক্যাপ, তাই না? বাট এখানে বলছে এই ভেক্টরটার দিকে 40 মিটার গেছে। এখন একটা ভেক্টরের দিক বলতে কি বুঝি? একটা ভেক্টরের দিকের ইনফরমেশন কে দেয়? একক ভেক্টর দেয়। তার মানে এটা তো আমাদের সরণ ভেক্টর, বাট আমাদের এটা দিয়ে কোনো কাজ নেই এতে। আমাদের দরকার এই ভেক্টরের দিক বা তার একক ভেক্টরটা। ওই দিকে আমি যাব 40 মিটার, ঠিক আছে? তার মানে আমাদের সরণ ভেক্টরটা যেটা, আগে একক ভেক্টরটা বের করতে হবে, তারপর সরণ ভেক্টর। তার মানে একক ভেক্টরটা কত হবে এই জায়গাতে? -2i - 2j প্লাস 4k। এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টরটা। এটাকে তার মান দিয়ে ভাগ করলেই তার একক ভেক্টর পেয়ে যাব। 4 + 4 + 16। এটা কি? এই ভেক্টরটার একটা একক ভেক্টর। এটা কি ইনফরমেশন ফলো করতেছে? এই ভেক্টরের ডিরেকশনের ইনফরমেশনটা ফলো করতেছে। আমাকে বলো তো এই ভেক্টরটার মান কত? এতটুকুর মান কত? এতটুকুর মান কত বলো? এটা না পারলে তোমার ভেক্টর অধ্যায় যায় পিঠে আসবো। বলো এতটুকুর মান কত? এতটুকুর মান কত? এতটুকুর মান কত? 1। একটা একক ভেক্টর, যেহেতু একটা একক ভেক্টরের মান সবসময় 1। তার মানে এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই ভেক্টরটা জাস্ট ডিরেকশনের ইনফরমেশনটা ক্যারি করতেছে। মানে এ বি এর দিকে এমন একটা ভেক্টর যেই ভেক্টরটার মান 1, ঠিক আছে? তাইলে আমার সরণ ভেক্টরটা এখন কত হবে বলো তো? অ্যাকচুয়াল ম্যাথের সরণ ভেক্টরটা, অ্যাকচুয়াল সরণ ভেক্টরটা কত হবে বলো তো? এই একক ভেক্টরের দিকে 40 মিটার, তার মানে 40 ইন্টু এই একক ভেক্টর। বুঝছো? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সরণ ভেক্টর, যেটা আমার লাগবে ম্যাথ করার জন্য। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? বুঝো নাই? আচ্ছা, সো এই জিনিসটা বোঝার জন্য ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার থাকা জরুরি। তোমাকে যদি বলি এক্স অক্ষের দিকে 50 মিটার তুমি গেছো, একটা ভেক্টর আকারে লেখো, তুমি কি লিখতা? মান ইন্টু ডিরেকশন। ভেক্টর মানেই তো মান ইন্টু, মানে মান আর দিক, তাই না? ভেক্টর মানেই তো মান আর দিক। তার মানে 50 মিটার গেছি এক্স অক্ষ বরাবর, তাই 50 ইন্টু আই ক্যাপ দিছি। তারপর 60 নিউটন গেছি ওয়াই অক্ষ বরাবর, তার মানে 60 ইন্টু জে ক্যাপ দিছি। তারপর 10 মিটার গেছি জেড অক্ষ বরাবর, 10 ইন্টু কে ক্যাপ দিছি। তার মানে 10 হচ্ছে মান, কে ক্যাপ হচ্ছে ডিরেকশন। এখন এই জায়গাতে আমি বলছে যে এ থেকে বি বিন্দু, এ বিন্দুর দিকে 40 মিটার গেছি, তাহলে আমাকে কি করতে হবে? 40 ইন্টু এ বি ভেক্টরের একক ভেক্টর, যেহেতু এটা ডিরেকশনে আমি গেছি। সো আমি এখানে প্রথমে যে কাজটা করলাম, এ বি বরাবর একক ভেক্টরটা বের করলাম, ঠিক আছে? এ বি বরাবর একক ভেক্টরটা বের করলাম। সো এই একক ভেক্টর বরাবর আমি 40 মিটার গেছি। সো এটাই আমার সরণ ভেক্টর না? এখন বলো তো এটাই আমার সরণ ভেক্টর না? ইয়েস, ঠিক আছে। সো এটাই যদি আমার সরণ ভেক্টর হয়, তুমি এখান থেকে সরণ ভেক্টরটা ইজিলি বের করে ফেলতে পারবা। সেটা কত আসবে বলো তো? তুমি খুব ইজিলি বের করতে পারবা 40। তুমি যদি 40 দিয়ে গুণ করে দাও, মানে এটা গুণ করে দাও 40 দিয়ে, তাহলে তো হয়ে যাচ্ছে 80 আই ক্যাপ মাইনাস 80 জে ক্যাপ প্লাস 3 24 240 কে ক্যাপ ডিভাইডেড বাই, নিচেটা তো নিচের মতোই থাকবে, 4 + 4 + 16। এইটা হচ্ছে তোমার সরণ ভেক্টর, তাই না? এটা হচ্ছে তোমার আলটিমেট সরণ ভেক্টর। সো এটা যদি তোমার সরণ ভেক্টর হয়, এখন তুমি কৃতকাজ বের করো, জাস্ট এফ ডট এস, জাস্ট এফ ডট এস। তাহলে তোমার কৃতকাজ সমান কত আসবে? এফ এই ভেক্টরটা ডট এই ভেক্টরটা, ঠিক আছে? এই দুটো ডট প্রোডাক্ট করবা। বুঝছো? বলো তো ক্লিয়ার কিনা সবাই? এইটা আর এটা ডট গুণন করতে পারবা কিনা? জাস্ট এক্স অক্ষের কম্পোনেন্টের সাথে এক্স অক্ষের কম্পোনেন্ট গুণ, এইটার কম্পোনেন্টের সাথে এইটার কম্পোনেন্ট গুণ, এইটার কম্পোনেন্টের সাথে এইটার কম্পোনেন্ট গুণ। বুঝছো? 16 হবে, আমি 6 লিখছি, ঠিক আছে, সমস্যা নেই, এটা ব্যক্তিগত ভুল। বলো সবাই বুঝছো? ম্যাথটা বুঝছো? মেইন কনসেপ্টটা হচ্ছে যে এই জায়গাতে যে একক ভেক্টরটা বের করা লাগতেছে, এটাই মেইন কনসেপ্ট। এই ক্যালকুলেশনটা, এই ডট গুণ ক্যালকুলেশনটা মেইন কনসেপ্ট না। এটা তুমি একটু ডট গুণ সম্পর্কে জানলে বা ডট গুণের ম্যাথ প্র্যাকটিস করলে তুমি এইটা আর এটা ডট গুণ করতে পারবা, জাস্ট কিছুই না। এই -80 বাই এইটা
ইন্টু 1, তারপর -80/এইটা ইন্টু 2, 240/এইটা ইন্টু -3, গুণ তুমি খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে, জাস্ট এখানে একক ভেক্টরটা বের করা হচ্ছে মূল কথা। দেখো ম্যাথটা কি বলছে, এই ভেক্টরটা একটা বস্তুর উপর প্রয়োগ হয়েছে, ওই বস্তুটা এই থেকে এই বিন্দুর দিকে 40 মিটার গেছে। এখানে যদি বলতো যে এ থেকে বি বিন্দুতে গেছে, তাহলে আমাদের জন্য ম্যাথটা ইজি হইতো। আমরা যা সরণ ভেক্টর বের করতাম, এই যে সরণ ভেক্টরটা বের করছিলাম, এই সরণ ভেক্টরটা বের করছিলাম, এ থেকে বি তে গেলে যে সরণ ভেক্টরটা সেটা বের করছিলাম, এইটার সাথে এফটা ডট গুণন করলেই হয়ে যেত যদি বলতো এ থেকে বি তে গেছে। কিন্তু আমাদের বলছে এ থেকে বি এর দিকে 40 মিটার গেছে। সো আমাদের কি করতে হবে, এই দিকের একক ভেক্টর বের করতে হবে, 40 দিয়ে গুণ করতে হবে, তাইলে আমরা অ্যাকচুয়াল সরণ ভেক্টরটা পাবো, তারপর এফ এর সাথে ডট গুণ করতে হবে। বুঝছো? যদিও বা এই ম্যাথটা কোথাও আসবে না, জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে রাখার জন্য, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে রাখার জন্য। ঠিক আছে, বলো তো সবাই বুঝছো কিনা? 240 কিভাবে হলো, 240 কিভাবে হলো? এই যে এইটা 40 দিয়ে এই ভেক্টরটাকে গুণ করছি, দেখো এইটাকে 40 দিয়ে গুণ করছি, 2 দুগুণে 80, মানে 40 দুগুণে 80, 40 দুগুণে 80, আর 4 40-এ কত, 16, আমি লিখছি কত, 240। এই তো, থ্যাংক ইউ। তার মানে এখানে কত হবে বলো তো, এখানে কত হবে, 4 4 যেহেতু 16, তার মানে এখানে আসবে 160, 160 কে ক্যাপ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। পারবা বলো তো সবাই, ক্লিয়ার কিনা এতটুকু? এতটুকু পারবা না সবাই? ক্লিয়ার? পারবা? ওকে, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্ষমতা এবং কর্মদক্ষতা। জিনিসটা খুবই মজার আর খুবই ইম্পর্টেন্ট। ক্ষমতা বলতে কি বোঝায়? একক সময়ে যতটুকু কাজ করতে পারি এটাকে বলা হয় ক্ষমতা। মনে করো একটা বস্তুর উপর আমি হচ্ছে টি সময় যাবত কাজ করছি, মনে করো একটা বস্তু, এই বস্তুর উপর মনোযোগ দিবা, কারণ এই কনসেপ্টগুলো থেকে এখন এখন যেগুলো পড়বে এগুলো সৃজনশীলের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেজন্য মনোযোগ দিবা, সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এই বস্তুটার উপর কাজ করলাম, মনে করো টি সময় জুড়ে আমি কাজ করলাম ডাব্লিউ জুল পরিমাণ। ঠিক আছে, ডাব্লিউ জুল পরিমাণ আমি কাজ করলাম। ওকে, ডাব্লিউ জুল পরিমাণ আমি কাজ করলাম, বা ডাব্লিউ জুল পরিমাণ আমি কাজ করলাম। ক্ষমতা বলতে বোঝায় একক সময়ে কৃত কাজ। একক সময় আমি কতটুকু কাজ করছি, বা 1 সেকেন্ডে কতটুকু কাজ করছি, 1 সেকেন্ডে যতটুকু কাজ করছি এটাই ক্ষমতা। তাইলে আমাকে এই জায়গাতে বলো, আমি যদি টি সেকেন্ডে কাজ করছি হলো ডাব্লিউ, তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ কাজ করছি বলো তো, ডাব্লিউ/টি, এটাই হচ্ছে আমাদের ক্ষমতা। তার মানে ক্ষমতা বলতে কি বোঝায়, যে একক সময়ে কৃত কাজ, মানে ডাব্লিউ কে টি দিয়ে ভাগ করলে, কাজকে টি দিয়ে ভাগ করলে ক্ষমতা পেয়ে যাবে। খুবই সিম্পল, খুবই সিম্পল। কিন্তু এখন আমাদের এটার মাত্রা, একক, এগুলা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, কারণ এখান থেকে বোর্ডে এমসিকিউ আসে। প্রথম কথা, মাত্রা। মাত্রার ক্ষেত্রে কি হবে বলতো, আমাদের কাজের মাত্রাকে একটা সময় দিয়ে ভাগ হবে। তার মানে কাজের মাত্রা ছিল ml² T−2, বাট এখন হয়ে যাবে আরেকটা T−3। বুঝো নাই? আশা করি বুঝছো। এবং কাজের যে এককগুলা ছিল, এই এককগুলাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব ক্ষমতার একক। যেমন কাজের একক ছিল নিউটন মিটার, তার মানে আমরা নিউটন মিটার যে একক, এটাকে সময় দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কাজের ক্ষমতার একক। তার মানে নিউটন মিটার পার সেকেন্ড কিসের একক? ক্ষমতার একক। তারপর জুল, এটাকে যদি সময় দিয়ে ভাগ করি, জুল পার সেকেন্ড কিসের একক? ক্ষমতার একক। তারপরে আর্জ পার সেকেন্ড কিসের একক? ক্ষমতার একক। যদি আবার এমনে বলি, কেমনে, ওই যে আদর করে বলি, কি বলবো, কেজি মিটারে এককে আছে মহাকর্ষীয় কাজের যে অভিকর্ষীয় কাজের যে এককটা, সে এককে আছে। এইটা ইন্টু পার সেকেন্ড, এটাও কিসের একক? এটাও ক্ষমতার একক। ঠিক আছে, বাট এটাকে সবচেয়ে আদর করে এসআই ইউনিটে যেটা লেখে সেটা হচ্ছে ওয়াট। সেটা কি লেখে বলতো? সেটা লেখা হচ্ছে ওয়াট। তার মানে এই যে জুল পার সেকেন্ড, এটাকে আদর করে এটাকে ওয়াট, এটাই আসলে এসআই একক, মানে তোমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট। ঠিক আছে, সো ওয়াটটা হচ্ছে কাজের একক। মোট কথা ওয়াট হচ্ছে কাজের একক, বাট বাকিগুলো আমাদের লাগে এমসিকিউ, আর্চ সেকেন্ড, তারপর বাকি যতগুলো একক আছে সবগুলো আমাদের লাগে। আরো একক তুমি এখান থেকে লিখতে পারবা। কেমন? মানে এইটাকেই তুমি একটা একক আকারে লেখো, কি আসবে বলতো? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, মানে সেকেন্ড ইনভার্স কিউব, কেজি মিটার স্কোয়ার, এরকম না? সো এই এককটাও কিন্তু হতে পারে। সো যদি এমসিকিউ আসে এরকম যে নিচের কোনটি কাজের একক, একটু খেয়াল করবা বহুপদী থাকলে, যেখানে কোনটা কোনটা কাজের একক হইতে পারে। ঠিক আছে, ওকে। সো কাজের এককটা হচ্ছে হলো ওয়াট। ওকে, এটা হচ্ছে কাজের এসআই একক। তার মানে কাজের এসআই এককটা কি? কাজের এসআই এককটা হচ্ছে তোমার ওয়াট। বাট কাজের একটা যান্ত্রিক একক আছে, কাজের একটা যান্ত্রিক একক আছে। কাজের যান্ত্রিক এককটা হচ্ছে
হর্স পাওয়ার। কি পাওয়ার? হর্স পাওয়ার। কাজের যান্ত্রিক এককটা কি? হর্স পাওয়ার। এখন 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, এটা একটু তোমাকে মনে রাখতে হবে, এটা আসলে মুখস্থ। সো 1 হর্স পাওয়ার এটা সমান তোমরা সবাই জানো যে 746 এত ওয়াট বা এত জুল পার সেকেন্ড, যেটাই বলো না কেন, এটা বলো অথবা জুল পার সেকেন্ড যেটাই বলো না কেন। তার মানে 1 হর্স পাওয়ার সমান 746 এত ওয়াট। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমাদের মাঝে মধ্যে অনেক বেশি চলে আসে, যেহেতু একক টেকক নিয়েই কথা বলতেছি, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। ওকে, যে এককটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট ইন্টু আওয়ার বা কিলোওয়াট আওয়ার। প্রথম কথা, এটা ক্ষমতার একক না, এটা কাজের একক। এটা ক্ষমতার একক না, এটা কাজের একক। এটা কিসের একক? এটা কাজের একক, এটা ক্ষমতার একক না, যদিও বা এখানে কিলোওয়াট লেখাটা আছে, বাট এটা কাজের একক। কেন? কারণ দেখো, কিলোওয়াট এটা ক্ষমতা, সময় মানে ঘন্টা এটা সময়। তার মানে এখানে কি হচ্ছে? প্যাসিভ ভাবে ক্ষমতা ইন্টু সময় হচ্ছে। তাহলে দেখো তো একটা জিনিস, ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলে তুমি কি পাও? কৃত কাজ পাও বা কাজ পাও। তার মানে এই দুটার গুণফল তোমাকে কি দিচ্ছে? পি ইন্টু টি, কাজ দিচ্ছে। তার মানে কিলোওয়াট আওয়ার এটা আসলে কাজের একক। এটার এককটা কি বলতো? এটাকে তুমি কনভার্ট করে কি পাবা? এটাকে একক করে কনভার্ট করে জুলে তুমি ক্যালকুলেট করতে পারবা। খুবই সিম্পল। মনে করো তোমাকে বললাম যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, তাহলে 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1000 ওয়াট। যেহেতু কিলো তার মানে 1000। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তার মানে 1000 ইন্টু 3600 এত জুল তোমার হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার সমান। তার মানে 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 1000 ইন্টু 3600 জুল। অনেকে এটা এরকম মনে করো যে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, নো প্রবলেম। বাট চাইলে এরকম ভাবে মনে রাখতে পারো। শুধু শুধু কেন একটা ডিজিট মনে রাখবা? 1000 ইন্টু 3600, জাস্ট তুমি এমনি ক্যালকুলেটরে পেয়ে যাবা। ঠিক আছে, মনে থাকবে? তার মানে 1 কিলোওয়াট আওয়ার এটা কিন্তু কাজের একক, এটা কিন্তু ক্ষমতার একক না। মাঝে মধ্যে জ্ঞানমূলক অনুধাবনে তোমাদের আসবে যে কিলোওয়াট আওয়ার কাজের একক ব্যাখ্যা করো। সো তোমাকে ব্যাখ্যা করতে হবে প্রপারলি যে এখানে মূলত যে কাজটা হচ্ছে যে ক্ষমতা আর সময় গুণ দিচ্ছ। ক্ষমতা আর সময় গুণ দিলে এটা আসলে কৃত কাজ পাবা, কাজ পাবা। ক্ষমতা আর সময় গুণ দিলে, ক্ষমতা আর সময় গুণ দিলে তুমি কাজ পাবা। বলো, এই জিনিসটা লিখতে পারবে না সবাই? মোটামুটি ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? বলো তো, এতটুকু সবাই ক্লিয়ার? দেখো, এতটুকু তুমি যদি জানো, এই ডেফিনিশনগুলা তুমি আমার থেকে ভালো দিতে পারবা। যে ক্ষমতা কাকে বলে? ক নাম্বারের প্রশ্ন, চোখটা অফ করবা আর বলবা যে একক সময়ে কৃত কাজকে বলা হয় ক্ষমতা। শেষ, রাইট? তারপর ক্ষমতার একক আর মাত্রা কি? ক্ষমতার একক কি বলতো? ক্ষমতার একক ওয়াট। মাত্রা কি? মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3, যেটা আমরা এখানে দেখছি। এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এগুলো যদি ভুইলা যাও না, মাত্রা কি? চোখটা অফ করবা, চোখটা অফ করে দেখবা। আচ্ছা, ক্ষমতা মানে ডাব্লিউ বাই টি, ডাব্লিউ মানে এফ এস। তার মানে এফ এর মাত্রা কি? এম এল টি ইনভার্স 2 ইন্টু এস আছে, তার মানে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, নিচে আরেকটা টি আছে, তার মানে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটাই মূলত ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা। ঠিক আছে, পারবা? অর্শ ক্ষমতা কাকে বলে? অর্শ ক্ষমতা বা হর্স পাওয়ার বলতে বোঝায় হচ্ছে এই যে হর্স পাওয়ার মানে অর্শ ক্ষমতা। প্রথম কথা বলবা 746 ওয়াটকে হর্ষ ক্ষমতা বলে, এটা বলবা না। ঠিক আছে, প্রথমে বলবা অর্শ ক্ষমতা হচ্ছে ক্ষমতার যান্ত্রিক একক। কি একক? যান্ত্রিক একক। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা এসআই একক বলছি না, যান্ত্রিক একক বলছি। সো প্রথমে এই লেখাটা লিখবা যে অর্শ ক্ষমতা হচ্ছে ক্ষমতার যান্ত্রিক একক, যেখানে 1 অর্শ ক্ষমতা বা 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। বলো ডেফিনেশনটা চোখের মধ্যে মানে কানের মধ্যে বাজবে কিনা পরীক্ষা হলে। অর্শ ক্ষমতা হচ্ছে ক্ষমতার যান্ত্রিক একক। ঠিক আছে, এসআই একক না কিন্তু। অর্শ ক্ষমতা হচ্ছে ক্ষমতার যান্ত্রিক একক, যেখানে 1 অর্শ ক্ষমতা সমান 746 ওয়াট। বলো, লিখতে পারবা না সবাই? আশা করি সবাই লিখতে পারবা, সবাই লিখতে পারবা, যদিও বা এখানে লেখা আছে। দেখো তোমাদের সলিউশনগুলোতে এরকম ভাবে লেখা, প্রতি সেকেন্ডে এত জুল কাজ করার ক্ষমতাকে 1 অর্শ ক্ষমতা বলে। বাট তুমি যদি এটা লেখো শুরুতে যে অর্শ ক্ষমতা বলতে বোঝায় এটা ক্ষমতার যান্ত্রিক একক, তাহলে তুমি একটু তোমার ডেফিনেশনটা আরো সুন্দর হবে। ঠিক আছে, তারপর বলবা যে 1 অর্শ ক্ষমতা সমান 746 ওয়াট, মানে 1 সেকেন্ডে 746 জুল কাজ করে। ঠিক আছে, ওকে, ডান। তার মানে ডেফিনেশনগুলো আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, রাইট? তারপর কি দেখো, কিলোওয়াট ঘন্টা, এটার মানে কি? প্রথমেই বলবা, প্রথম লাইন তোমার কাছে যে জানতে চাইছে কিলোওয়াট ঘন্টা কি এটা ক্ষমতার একক নাকি কাজের একক, প্রথম লাইনটাই তুমি লিখবা
কিলোওয়াট ঘন্টা এটা কাজের একক, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করে আসলাম। তারপরে মানটা বের করে দেখাবা যে 1 কিলোওয়াট ঘন্টা মানে এই জায়গাতে 1000 ওয়াট ইন্টু 3600, মানটা বের করে দেখায় দিবা যে 1 কিলোওয়াট ঘন্টা মানে এত জুল। বাট প্রথম কথাটা তুমি লিখবা যে মানে কিলোওয়াট ঘন্টা এটা কাজের একক, এটা ক্ষমতার একক না। এটা তোমার কাছে জানতে চাইছে, এটা তুমি লিখতে পারো 1 নম্বর পেয়ে যাবে। তারপরে এইটুকু ব্যাখ্যা করতে পারলে আরো তুমি 1 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, ডান। এখন আমাদের এর পরবর্তী যে জিনিসটা আসে, পরবর্তী ডেফিনেশনগুলাই যাব। এর আগে আমরা ক্ষমতা সম্পর্কে আরেকটু পড়ে নিই। ওকে, এর আগে আমরা ক্ষমতা সম্পর্কে আরেকটু পড়ে নিই। দেখো ক্ষমতা সমান আমরা কি পড়ছি, পি সমান আমাদের W/T। বলো তো পিটা কি স্কেলার নাকি ভেক্টর? অবশ্যই, ক্ষমতা যেহেতু, কাজ যেহেতু স্কেলার, এই পিটাও স্কেলার। এই পিটাও কি বলতো? স্কেলার রাশি। এই পিটাও কি রাশি বলতো? স্কেলার রাশি। তাইলে আমরা এই জায়গা থেকে এরকম লিখতে পারবো না? W কে বলতে পারি F.S, রাইট, ডিভাইডেড বাই টি। এখন S ডিভাইডেড বাই টি, এইটুকুকে আমরা জিনিস একটা বলতে পারি, এইটুকুকে বলতে পারি আমরা গড় বেগ। অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই অতিক্রান্ত সময়, এটাকে বলা হয় গড় বেগ। ঠিক আছে, 9-10 পড়ার কথা যে অতিক্রান্ত সরণ ডিভাইড বাই অতিক্রান্ত সময় S/T, এটার রেশিওকে বলা হয় গড় বেগ। সো এটাকে আমরা লিখতে পারি F.V। ঠিক আছে, তার মানে যদি তোমার কাছে একটা ভেলোসিটির একটা ভেক্টর রাশি থাকে এবং বলের একটা ভেক্টর রাশি থাকে, তাদের ডট গুণ হবে তোমার কি? তাদের ডট গুণ হবে তোমার কি বলতো? ক্ষমতা। ঠিক আছে, এতটুকু কনসেপ্ট জানলে পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। সেটা কি? কর্মদক্ষতা। কর্মদক্ষতা জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং, অনেকে মাঝে মধ্যেও তুমি একটু প্যাস লাগাও। কর্মদক্ষতা মানে হচ্ছে তুমি কতটুকু ইফোর্ট দিচ্ছ, কতটুকু আউটকাম পাচ্ছ। সোজা কথা, তুমি টেবিলে বসে 5 ঘন্টা বসে আসো, মানে অনেকের বাসায় এরকম হয় যে ধৈরা বান্ধা টেবিলে বসায় রাখে। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড ছিল ছোটবেলায়, ওর সারাদিনই টেবিলে বসে থাকতো, মানে ওর বাবা দিতই না টেবিল থেকে উঠতে। ঠিক আছে, সারাদিন টেবিলে বসেই চিন্তা করতো, পিঁপড়া নিয়ে খেলতো, এরকম আর কি। সো কাজের কাজ তো হচ্ছে না, তুমি টেবিলে বসে আছো, বাট আউটকাম তো হচ্ছে না। সো ইফিসিয়েন্সি বলতে বোঝায় বা কর্মদক্ষতা বলতে বোঝায়, এই কর্মদক্ষতা বলতে বোঝায় সোজা কথায় যা দিচ্ছ যা পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে সোজা কথা। এটা কিন্তু আবার ডেফিনেশন না, বইয়ে কিন্তু এটা লিখবা না বা পরীক্ষায় কিন্তু এটা লিখবা না। ঠিক আছে, মানে তুমি যতটুকু দিচ্ছ, যতটুকু পাচ্ছ। ঠিক আছে, তুমি যতটুকু ইনপুট দিচ্ছ, যতটুকু আউটপুট পাচ্ছ, এটার রেশিওটাকে বলা হয় কর্মদক্ষতা। যেমন আমি জাস্ট র্যান্ডম কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাচ্ছি, তারপর ফর্মাল ডেফিনেশনে যাব। যেমন তুমি 10 ঘন্টা টেবিলে বসে থাকলা, পড়া হয়েছে 5 ঘন্টা, তাহলে তোমার কর্মদক্ষতা হচ্ছে 5/10 মানে 50%। এটাকে পার্সেন্টেজে নিতে হবে, 100 দিয়ে গুণ করে। ঠিক আছে, 50%, এটা হচ্ছে তোমার কর্মদক্ষতা। ঠিক আছে, তার মানে তুমি কতটুকু ইফোর্ট দিচ্ছ। মনে করো একটা ইঞ্জিন, সে 100 ওয়াট ক্ষমতা দিচ্ছে বা 100 ওয়াট বিদ্যুৎ পুরাচ্ছে, বাট সে কাজ করতেছে বা সে ক্ষমতা আউটপুটে দিচ্ছে হলো 80 ওয়াট। তাইলে তার যে তোমার কর্মদক্ষতা সেটা কত হবে বলতো? তার কর্মদক্ষতা হবে 80%। তো ফেসবুকে থাকলা 6 ঘন্টা, ক্লাস করলা 2 ঘন্টা, তোমার কর্মদক্ষতা কত? 2/6 × 100। তার মানে তুমি কতটুকু দিচ্ছ, কতটুকু পাচ্ছ, এটা রেশিওটাই হচ্ছে কর্মদক্ষতা। এটার ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে যে নিচে হচ্ছে মোট প্রদত্ত শক্তি বা মোট প্রদত্ত ক্ষমতা, মোট কতটুকু দিচ্ছ, প্রদত্ত ক্ষমতা বা শক্তি যেটাই হোক না কেন। কর্মদক্ষতা আমরা যে কোনো কিছু হিসাব করতে পারি, শক্তিরও হিসাব করতে পারি, ক্ষমতারও হিসাব করতে পারি। মোট প্রদত্ত ক্ষমতা, উপরে হচ্ছে লব্য কার্যকর শক্তি বা লব্য কার্যকর ক্ষমতা, বা তুমি শুধুমাত্র কার্যকর ক্ষমতা বলতে পারো, যতটুকু অ্যাকচুয়ালি কাজ করতেছে। ওকে, যতটুকু অ্যাকচুয়ালি কাজ করতেছে, কার্যকর ক্ষমতা বা শক্তি। বলতো কর্মদক্ষতার একক কি? কর্মদক্ষতার একক কি বলতো? কর্মদক্ষতার একক কি? কর্মদক্ষতার একক কি? নাই, কারণ এটা রেশিওর কোনো একক হয় না, তার মানে এটার কোনো একক নাই। ঠিক আছে, ওকে। তাইলে তোমাকে যদি বলি যে একটা মোটরের গায়ে তোমাকে বললাম একটা মোটরের গায়ে লেখা আছে এটা 120 ওয়াটের, একটা বাল্বের গায়ে লেখা আছে 120 ওয়াটের, বাট যখন কাজ করতেছো তুমি পাইছো হলো 80 ওয়াট কাজ করতেছে, তাহলে তার কর্মদক্ষতা কত হবে বলতো? তার কর্মদক্ষতা হবে 80/120, এত × 100%। এটা হবে তার কর্মদক্ষতা। ঠিক আছে, এটা হবে তার কর্মদক্ষতা। ওকে,
আরেকটা জিনিস, আরেকটা এক্সাম্পল, মনে করো এটা একটা মেথড দিলাম, আরেকটা মেথড আমি তোমাকে এরকম ভাবে বললাম যে মনে করো যে একটা জায়গাতে তুমি কাজ খুঁজে পাচ্ছ বা কাজ করতেছে হলো 80 ওয়াট বা তোমার 90 ওয়াট, 90 ওয়াট কাজ করতেছে এবং ইফিসিয়েন্সি হলো 0.7 বা 70%। তাইলে তোমার এখানে ইনপুট কত দিচ্ছ বা এই মোটরটা আসলে কতটুকু শক্তি খরচ করতেছে, মোট সে কতটুকু শক্তি খরচ করতেছে কেমনে বের করবা? অনেকে ফর্মুলা দিয়ে বের করবা, বাট এটা সবচেয়ে ইজি জিনিস হলো যেহেতু তোমার আউটপুট বাই ইনপুট এই রেশিওটাই কর্মদক্ষতা, তাহলে তোমার খুব সহজে এখানে এই 90কে 0.7, মানে এটা হচ্ছে যারা স্মার্ট তারা জাস্ট 0.7 দিয়ে ভাগ করবা, আর যারা একটু তুমি না বুঝে করতে চাও, ফর্মুলা দিয়ে করতে চাও, তারা এইভাবে করতে পারো যে ইফিসিয়েন্সি ইকুয়ালস টু উপরে আমি কতটুকু পাচ্ছি 90, নিচে কতটুকু দিচ্ছি ইন্টু 100। তারপর এখানে লিখবা 70, 100 দিয়ে ভাগ করলে 0.7, ওটা দিয়ে ভাগ করবা, তাহলে তুমি আউটপুটটা পেয়ে যাবা। বাট কখনোই এই 70 জিনিস দিয়ে ঘাবড়াও না, এফিসিয়েন্সিকে তুমি সবসময় মনে রাখবা যে এই পাশে 100 আছে, 70% মানে 0.7, 80% মানে 0.8, আর 90% মানে 0.9, 95% মানে 0.95, ঠিক আছে? এরকম ভাবে তুমি জাস্ট ভাগ করবা অথবা গুণ করবা, যেটাই তোমাকে বলে। তোমাকে বললো যে একটা যন্ত্রের ইফিসিয়েন্সি হচ্ছে 95%, তুমি ইনপুট দিচ্ছ হলো ওই যন্ত্রে ইনপুট দিচ্ছ হলো 105 ওয়াট ক্ষমতা, তাইলে আউটপুটে কত পাবা? খুব সহজ, আমি ইনপুট দিচ্ছি এত, বাট সবটা আউটপুটে পাবো না, এটার 95% পাবো, তার মানে 105 ইন্টু 0.95। সো খুব সুন্দর করে তুমি বের করে ফেলতে পারবা, বুঝছো? অথবা তুমি চাইলে ফর্মুলা দিয়েও বের করতে পারতা। বলো বুঝছো না জিনিসটা? অনেকে এখানে 0.95 দিয়ে ভাগ করছো, এখানে কিন্তু ভাগ হবে না, আমি বলছি ইনপুট দিচ্ছ এত, ঠিক আছে? যন্ত্রের মধ্যে দিচ্ছ এত, আউটপুট কত পাবা? এটার 95% পাবা, ঠিক আছে? আর এখানে এই প্রশ্নটা কি, আমার যন্ত্রটা কাজ করতেছে এতটুকু, তার ইফিসিয়েন্সি এতটুকু, তার মানে আমি পাচ্ছি এতটুকু, কর্মদক্ষতা এত, দিচ্ছি কত, এখানে দেওয়াটা বের করতেছি, আর এখানে কি বের করতেছি? পাচ্ছি কত। দেওয়াটা আর পাওয়াটা, মানে পাচ্ছি কত দিচ্ছি কত, এই জিনিসটা খেয়াল রাখলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু ডান। এতটুকু ডান হইলে আমাদের এখানে কিছু ডেফিনেশন আছে, ওকে? যে ডেফিনেশনটা আমাদের এখন একদম ক্লিয়ার যে কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা বলতে কি বোঝায়? লব্য কার্যকর শক্তি অথবা ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতার যে অনুপাত, সেই অনুপাতকেই বলে আমাদের কর্মদক্ষতা। বা একটা যন্ত্রের মধ্যে কতটুকু শক্তি দিচ্ছি বা ক্ষমতা দিচ্ছি, এর তুলনায় কতটুকু পাচ্ছি, তাদের অনুপাতকেই বলে কর্মদক্ষতা। তুমি ডেফিনেশনটা যেভাবেই গুছিয়ে লেখো নিজের ভাষায়, কোনো সমস্যা নেই। দেখো এখানে কি লেখছে, কোনো ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি বা ক্ষমতা এবং ব্যবস্থার যন্ত্রে প্রদত্ত মোট শক্তি বা ক্ষমতা, এদের অনুপাতকে বলে কর্মদক্ষতা। তুমি যেভাবেই বলো সমস্যা নেই, এটা আসলে আশা করি নিজের ভাষায় তুমি লিখতে পারবা, ঠিক আছে? নিজের ভাষায় লিখতে পারবা, কোনো সমস্যা নেই, ওকে? তারপর এখানে কি আছে? অনুধাবনমূলক প্রশ্ন, যে 1 কিলোওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? 1 কিলোওয়াট বলতে কি বোঝায় বলো তো? 1000 ওয়াট, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1000 জুল কাজ করতেছে। এটাই তুমি জাস্ট বুঝায় লিখবা। অবশ্যই যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন, ফর্মুলা অবশ্যই লিখবা যে P = W/T, এগুলা যেন একটু লেখা থাকে, যেন খুব সুন্দর করে বোঝা যায় যে তুমি আসলে বুঝতেছো জিনিসটা কি, যে 1000 ওয়াট মানে 1 সেকেন্ডে 1000 জুল কাজ করছে, ঠিক আছে? ফর্মুলাটা একটু ভালো করে লিখবা, ওকে? তারপর ডেফিনেশন এখানে সবগুলো লেখা আছে যে ক্ষমতার বৈদ্যুতিক একক এবং যান্ত্রিক এককের তুলনা। নর্মাল বৈদ্যুতিক একক বা এসআই একক বলতে কি বোঝায়? এসআই একক বলতে বোঝায় ওয়াট বা জুল। বাট আমাদের যান্ত্রিক একক কি, এটা আমরা আগেই পড়ে আসছি। যান্ত্রিক একক কোনটা বলো তো, মনে আছে? যান্ত্রিক একক হচ্ছে তোমার কি, হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি, যে 1 হর্স পাওয়ার = 746 ওয়াট বা এত তোমার জুল পার সেকেন্ড। সো এটা জাস্ট সুন্দর করে একটু ব্যাখ্যা করবা, দ্যাটস ইট। আশা করি পারবা। কোনো ইঞ্জিনের দক্ষতা 50% বলতে কি বোঝায়? এটা 50% বলতে বোঝায় আমি যদি 100 একক কিছু দেই, তার 50% পাবো বা তার অর্ধেক পাওয়া যাব। মানে আমি ইনপুট যদি 100 দিই, আউটপুট পাবো 50, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা বানায় তুমি ব্যাখ্যা করবা সুন্দর করে। বাট সবচেয়ে বেশি ভালো হয় তুমি যদি একটা ফর্মুলাটা একটু লিখে দাও, যে কর্মদক্ষতা সমান আমি কতটুকু ইনপুট দিচ্ছি আর কতটুকু আউটপুট পাচ্ছি, ঠিক আছে? আমি দিচ্ছি কত, পাচ্ছি কত, এদের রেশিওটাকে বলা হয় হচ্ছে কর্মদক্ষতা। সো তুমি আশা করি এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে, এগুলো একদম পারবা। এখন দেখো এই যে কিছু বোর্ডে আসা প্রশ্ন, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন আসছে। রাজশাহী বোর্ড 24, ক্ষমতার মাত্রা কি? mL² T−3। তার মানে ডি নাম্বারটা আবার আমার আগে উত্তর করার চেষ্টা করো দেখি। একটা পাম্পের ক্ষমতা এত, কর্মদক্ষতা এত হলে পাম্পটির প্রকৃত ক্ষমতা কত, মানে অ্যাকচুয়ালি তুমি কতটুকু পাবা?
দেখো কার্যকর ক্ষমতা তোমার কাছে দেয়া, তুমি কতটুকু দিচ্ছ এটা বলা নাই, কিন্তু কার্যকর ক্ষমতা মানে সে কাজ করতেছে 3 কিলোওয়াট। 3 কিলোওয়াট তুমি আউটপুটে পাচ্ছ, আউটপুটে 3 কিলোওয়াট পাচ্ছ। প্রকৃত ক্ষমতা কতটুকু তোমাকে দিতে হচ্ছে সেটাই বের করবা। তাহলে তুমি এখানে খুব সহজেই ইফিসিয়েন্সি ইকুয়াল লিখতে পারবা যে আমার আউটপুটে কতটুকু পাচ্ছি ডিভাইড বাই ইনপুট। তোমাকে ইনপুটটুকুই বের করতে হবে। তোমাকে কার্যকর ক্ষমতা বা আউটপুটে যেটা পাচ্ছ ওটা তোমার কাছে বলে দিছে, সেটা হচ্ছে 3 কিলোওয়াট। এটাকে এটা দিয়ে ভাগ করো, সেটা কত কর্মদক্ষতা 0.75, ভাগ করলে তোমার উত্তরটা চলে আসবে 4 কিলোওয়াট। রাইট? ওকে, আমার আগে পেয়ে গেছো। ক্ষমতার একক এটা তো বাচ্চাদের জিনিস, 1 কিলোওয়াট সমান 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। দেখো এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। জুল পার সেকেন্ড এটাও ক্ষমতার একক, ওয়াট এটাও ক্ষমতার একক, আর্চ পার সেকেন্ড এটাও ক্ষমতার একক। সো খুবই মজার একটা প্রশ্ন। তার মানে তিনটাই কিন্তু কারেক্ট এই জায়গাতে, তিনটাই কারেক্ট, তিনটাই কিন্তু কারেক্ট। পরেরটা এটা একদম বাচ্চাদের প্রশ্ন। কি বলছে? একটা ক্রেন এত কেজি ভর, এত কেজি ভর একটা ব্লককে এত বেগে টানতেছে। তার মানে এই ব্লকটার, একটু খেয়াল করো, এই ব্লকটা যেই ব্লকটাকে টানতেছে, যেই ব্লকটাকে টানতেছে, যেই ব্লকটাকে টানতেছে, যেই ব্লকটাকে টানতেছে, এই ব্লকটার ওজন কত? 100 × 9.8, তাই না? এটা হচ্ছে এই ব্লকটার ওজন, 100 × 9.8। তার মানে এটা যদি তার ওজন হয়, মানে এত নিউটন যদি বল হয়, আমরা ক্ষমতা সমান জানি বল ইন্টু বেগ। মনে আছে? একটু আগে দেখাইছি। তার মানে এখানে বলটা কত? 100 × 9.8, আর বেগটা কত? 0.1। তাহলে তোমার উত্তরটা কত? এখানে 100 × 9.8 হয়ে যাবে 98। 98কে তুমি যদি 0.1 দিয়ে গুণ করো 9.8, সরি, 100কে 9.8 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 980। এটাকে 0.1 দিয়ে গুণ করলে আসবে 98 দশমিক, সরি 98 দশমিক, হ্যাঁ 98 আসা উচিত, 98 আসা উচিত। আমি আসলে মানে বারবার প্যাচ লাগাচ্ছি। সো এটাকে 9.8 দিয়ে গুণ করলে আসবে 980, এটাকে 0.1 দিয়ে গুণ করলে তার 10/1 মানে 98। ঠিক আছে, পরেরটা আমার আগে উত্তর করো। ক্ষমতার একক ওয়াট এবং অশ্ব ক্ষমতার একক কি? এটা বাচ্চাদের প্রশ্ন। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। কোন বস্তুতে এত বল প্রয়োগ 2 সেকেন্ড যাবত ক্রিয়া করলে বস্তুর বেগ এত হয়, ক্ষমতা কত? দেখো বল দেওয়া, তারপর কি দেয়া বলো তো? তারপর এই জায়গাতে বেগ দেয়া, বেগের ভেক্টর সেটা দেয়া। ঠিক আছে, তাইলে বলো তো ক্ষমতা কি হবে? এটা তো বাচ্চাদের জিনিস। আমরা ক্ষমতা সমান জানি বল ডট ভি, তাই না? বল এবং বেগের যে ডট প্রোডাক্ট সেটা আমাকে দিচ্ছে ক্ষমতা, রাইট? সেটা আমাকে কি দিচ্ছে? ক্ষমতা। এখন তোমার দুইটা ভেক্টর রাশি দেয়া, খুব সহজে বের করে ফেলতে পারবা। 3 আর 1 গুণ করলে 3, তার মানে 3 প্লাস 2 আর 2 4, মাইনাস আছে আর এখানে 1 আছে, তার মানে -1। কত আসে বলো তো? 3 আর 4 7, 1 আর 6, তার মানে 6 ওয়াট। প্রথম কথা, এই দুটো অপশন তো হবেই না, কারণ ক্ষমতা কখনো ভেক্টর রাশি হয় না। মানে 6 ওয়াট বা 8 ওয়াট এই দুটাই উত্তর হবে। ঠিক আছে, ওকে, ভেরি নাইস। তারপর বলছে 2 সেকেন্ড যাবত কাজ করছে, কৃত কাজ কত? দেখো তোমার যদি ক্ষমতা হয় 6 ওয়াট, পি যদি হয় 6 ওয়াট এবং এটা 2 সেকেন্ড যাবত কাজ করছে, তার মানে তোমার কৃত কাজ কত? W = PT। তার মানে 12 জুল। এটা হচ্ছে তোমার কি বলতো? এটা হচ্ছে তোমার কৃত কাজ। তারপর কিলোওয়াট ঘন্টা কিসের একক? ভাই খুবই মজার প্রশ্ন, বারবার দিতে পারে। কিলোওয়াট আছে মানে এটা ক্ষমতার একক না, খেয়াল রাখবা। কিলোওয়াট আওয়ার এটা কাজের একক বা শক্তির একক, এটা শক্তির একক বা কাজের একক, রাইট? ওকে, ডান। পরেরটা এটা খুবই মজার একটা প্রশ্ন, যশোর বোর্ড 2016-তে আসছে। স্বাধীন একটি ব্যাগ সহ এত ওয়াট ক্ষমতা সম্পন্ন, এত ওয়াট ক্ষমতা সম্পন্ন, তার মানে এটা তোমার পি এর ভ্যালু দেওয়া, পি এর ভ্যালু দেওয়া। একটা লিফটে ভূমি থেকে এত বেগে উঠতেছে, ভূমি থেকে এত বেগে উঠতেছে, ব্যাগ সহ স্বাধীনের ওজন কত হবে? ব্যাগ সহ স্বাধীনের ওজন কত হবে? দেখো একটু খেয়াল করে দেখো, আমাদের এই জায়গাতে আমরা জানি যে পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি, তাই না? এফ ডট বি বা এফ ইন্টু ভি যেটাই বলো না কেন, এখানে পিটা দেওয়া আর ভিটা দেওয়া। এফ এর ভ্যালুটা তুমি বের করো, এফ এর ভ্যালুটা তুমি বের করো। ঠিক আছে, এফ এর ভ্যালুটা তুমি বের করো। তাহলে এফ এর ভ্যালুটা কত আসবে বলো তো? তুমি এই জায়গাতে তুমি যদি 416.5, 416.5 এটাকে ভাগ করো হচ্ছে 0.5 দিয়ে, কত পাচ্ছ বলো তো? তোমার এই জায়গাতে পাচ্ছ 833। এখন এটা বলো নিউটন নাকি অন্য কিছু? বলো কি এককে পাইছো, নিউটন নাকি অন্য কিছু? কেজি ওয়েট এককে পাইছো? না, ভুল করেও এটা দাগাবা না।
তুমি কি নিউটন এককে পাইছো নাকি কেজি ওয়েট এককে পাইছো? ভাই ক্ষমতাটা এসআই এককে দেওয়া, ওয়াট। বেগটা এসআই এককে দেওয়া, তার মানে বলের একক তুমি এসআই এককে পাবা না, এসআই এককে পাবা। তার মানে তুমি কি এককে পাইছো? নিউটন এককে পাইছো। বাট তোমার অপশনটা কেজি ওয়েট এককে। তার মানে আমরা কেজি ওয়েটকে 9.8 দিয়ে গুণ করলে নিউটন পাই, তাইলে এটাকে 9.8 দিয়ে ভাগ করলেই পাবো কেজি ওয়েট। ঠিক আছে, সো এটাকে তুমি ভাগ করবা 9.8 দিয়ে, তোমার উত্তর আসবে 85 কেজি ওয়েট। বলো বুঝছো? ম্যাথটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, অনেক মানুষ ভুল করার চান্স আছে এই ম্যাথে। বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? তুমি এভাবে মনে রাখতে পারো যে 1 কেজি ওয়েট, এটা মানে কি 1 কেজি পৃথিবীর উপর যে বল অনুভব করতেছে সেই বলটা নির্দেশ করতে, এটা কিন্তু ওজন না, এটা বল নির্দেশ করতেছে। এটা বল নির্দেশ করতেছে কি 1 কেজি ভরের বস্তু পৃথিবীর দিকে যতটুকু বলে আকর্ষিত হয় সেই বলটা নির্দেশ করতেছে। এখন যদি তুমি ডিরেক্ট বলটা বের করতে চাও যে 1 কেজি ভরের বস্তু কতটুকু বল অনুভব করে, 9.8 দিয়ে গুণ করলে হয়ে যায়। তার মানে এত সমান আসলে কত বল? 9.8 ইন্টু 1, এত নিউটন বল। তার মানে তোমার কাছে নিউটনে বলটা দেয়া, কেজি ওয়েটে নিয়ে 9.8 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো? এখন আরেকবার রিক্যাপ করে দিলাম, বুঝছো? বলো এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইলাম একদম ক্লিয়ার কিনা? এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইলাম একদম ক্লিয়ার কিনা? এন্ড আমাদের ক্লাসটা একটু বড় হবে, 12টার 15-20 বাজতে পারে, একটু কোঅপারেট করো। হ্যাঁ, একটু কোঅপারেট করো সবাই প্লিজ, কারণ আমরা 2টা ক্লাসে শেষ করতেছি, আমাদের প্রত্যেকটা টাইপ খুব সুন্দর করে শেষ করতে হবে। হ্যাঁ, সো তুমি একটু কোঅপারেট করো আমার সাথে। সো আমরা খুবই মজার মজার কিছু ম্যাথ দেখবো এই জায়গাতে ভারকেন্দ্রের স্মরণে। বলো যতটুকু পড়ছো একদম ক্লিয়ার কিনা? বলো হ্যাঁ, যতটুকু পড়ছো একদম ক্লিয়ার কিনা সবাই? একদম ক্লিয়ার সবাই যারা লাইভে আছো? ক্লিয়ার? অ্যান্ড ভালো লাগতেছে তো ক্লাসটা? বোরিং লাগতেছে না তো? যদি বোরিং লাগে তাহলে বলো, বোরিং লাগলে তাহলে বলো, তোমাদের জোক শুনেই। না, জোক শোনানোর দরকার নেই, ক্লাসই করি। ঠিক আছে, ওকে। এখন আমরা ভরকেন্দ্রের স্মরণ সম্পর্কে পড়বো। দেখো খুবই মজার একটা টপিক, খুবই মজার একটা টপিক, মনোযোগ দাও, মনোযোগ দাও। মনে করো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। আমরা কুয়ার ম্যাথগুলা করেই আজকে শেষ করব, কুয়ার ম্যাথগুলা করেই আজকে শেষ করব, এটা হচ্ছে টার্গেট। কুয়ার ম্যাথগুলা করেই আমরা শেষ করব। যখন মনে করবো যে সবাই কুয়ার ম্যাথ সব পারতেছি, তখনই ক্লাস শেষ। ঠিক আছে, সো এখানে মনে করো একটা বস্তু আমি উপরের দিকে নিচ্ছি, এখান থেকে আমি বস্তুটাকে এই জায়গাতে নিব। খেয়াল করো, এখান থেকে একটা বস্তুকে আমি এই জায়গাতে নিব। আমি কতটুকু কাজ করব? দেখো একটা জিনিস, এই বস্তুটার উপর বস্তুটার ভর যদি হয় এম, বস্তুটার ভর যদি হয় এম, নিচের দিকে বল কত লাগবে? এম জি পরিমাণ বল লাগবে। এখন আমি যে বস্তুটাকে এই জায়গাতে নিব, আমি যে তাকে এইচ পরিমাণ উঠাইতে চাই, আমি যে তাকে এইচ পরিমাণ উঠাইতে চাই, এইচ পরিমাণ স্মরণ ঘটাইতে চাই, আমি তো উঠাইতে চাচ্ছি, তার মানে আমার একটা বল প্রয়োগ করা লাগবে। তার মানে আমি একটা বল উপরের দিকে প্রয়োগ করা লাগবে, নাহলে তো বস্তুটা জীবনে উপরে যাবে না। তার উপর একটা বল আছে নিচের দিকে না, এম জি। আমি যদি উপরের দিকে বল প্রয়োগ না করি, উপরে যাবে জীবনে? জীবনেও যাবে না। তার মানে আমি উপরের দিকে বল প্রয়োগ করলেই সে উপরে যাবে। ঠিক আছে, আমি উপরের দিকে বল প্রয়োগ করলেই সে উপরে যাবে। তাইলে আমি উপরের দিকে বল প্রয়োগ করছি, এটা উপরের দিকে স্মরণ করছে এইচ, তাইলে আমার কৃত কাজ কত বলো তো? বল ইন্টু বলের দিকে স্মরণ, দুইটা একই দিকে। তার মানে আমার কৃত কাজ হচ্ছে আমি যতটুকু বল প্রয়োগ করছি ইন্টু এইচ, এটা আমার কৃত কাজ না? বলো একমত কিনা? একমত। এখন কথা হচ্ছে ভাইয়া আমি এই বলটা কত প্রয়োগ করব? দেখো একটা বস্তু অনেক পাতলাই যে পড়ে যাচ্ছে, আমি এর যদি অনেক বল, বেশি বল দেই, সে তো উপরে উঠবেই, এখানে ওঠার পরেও তার একটা গতিশক্তি থাকবে, তাই না? তার একটা গতিশক্তি থাকবে, তার মানে সে তো উপরে উঠবেই, আরো গতিশক্তি নিয়ে আরো উপরে উঠে চলে যাবে। আমি চাই এখান থেকে এখানে ওঠাইতে মিনিমাম আমার কতটুকু কাজ করতে হবে? মিনিমাম, মিনিমাম আমার কতটুকু কাজ করতে হবে? দেখো আমি যে কাজটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে মিনিমাম, যে মিনিমাম আমার কতটুকু কাজ করতে হবে। মিনিমাম, যখন আমি মিনিমাম কাজের কথা বলবো তখন আমার আসলে এই বলটার সমপরিমাণ একটা বল উপরে প্রয়োগ করতে হবে। তোমাদের মনে প্রশ্ন আসছে যে ভাইয়া এই বলটার সমপরিমাণ বল প্রয়োগ করলে ওয়ার্কটা মিনিমাম হবে, বুঝছি, কারণ এর থেকে কম দিলে তো বস্তুটা লব্ধি বল নিচের দিকে হবে, তাই না? বস্তুটার ওজন নিচের দিকে, আমি যদি এর থেকে কম বল দেই তাহলে তো লব্ধি বল নিচের দিকে, এটা জীবনের উপরে যাবে না। সো মিনিমাম কাজটা যদি আমি করতে চাই, বলটাও মিনিমাম দিতে হবে, মিনিমাম আমাকে এই পরিমাণ বল দিতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে ভাইয়া এই পরিমাণ বল দিলে তো বস্তুটা সাম্য অবস্থায় থাকবে, তাহলে উপরে যাবে কেমনে? বলো আসছে কিনা, বলো তো আসছে কিনা? এই পরিমাণ বল দিলে তো বস্তুটা সাম্য অবস্থায় থাকবে, উপরে যাবে কেমনে? আসছে? আসছে। এখন এটা যাবে কেমনে? মনে করো এটা হচ্ছে নিচের দিকে 100, আমি উপরে দিলাম 100.0000001, তাও এক মুহূর্তের জন্য। ঠিক আছে, এক মুহূর্তের জন্য আমি মনে করি এখানে একটা টোকা দিলাম, তারপর সমান বল দিলাম। দেখো সাম্য অবস্থায় স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে।
তাইলে আমি যদি এখানে শুরুতে মনে করি টোকা দিছি, তার একটা গতি ছিল, তারপরে যদি আমি সমান বল প্রয়োগ করি মানে সাম্য অবস্থায় নিয়ে যাই, সে কিন্তু সমবেগে এটা এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, তার মানে এখানে কাইন্ড অফ আমরা এটার থেকে অল্প একটু বেশি বল দিচ্ছি একদম স্টার্টিং মোমেন্টে, পরে আবার সমান বল দিচ্ছি, তার মানে যার কারণে বস্তুটা এখান থেকে এখানে যাচ্ছে। বুঝছো? তার মানে আমাদের মিনিমাম ওয়ার্কটা হচ্ছে mgh। তার মানে একটা জিনিস বুঝে গেছি যে একটা বস্তুকে মনে রাখবা, এটা একটা বস্তুকে যদি আমরা এখান থেকে যদিও বা এখানে ভর কেন্দ্রের একটা ব্যাপার আছে, ইন জেনারেল আমি এটার প্রশ্ন ছোট করে দিই, তাইলে ওই প্যারাটা আমাদের থাকবে না। মনে করো এই বস্তুটাকে আমি এখান থেকে এই উচ্চতায় এই বিন্দুতে নিয়ে যেতে চাই। কতটুকু উচ্চতায়? এই উচ্চতায় এই বিন্দুতে নিয়ে যেতে চাই। খুবই মনোযোগ দিয়ে দেখবা, এই উচ্চতায় এই বিন্দুতে নিয়ে যেতে চাই। কতটুকু কাজ করতে হবে? এই বস্তুটার ভর যদি হয় m, আমাকে কাজ করতে হবে mgh। বুঝছো? জাস্ট এই কনসেপ্টটা মনে রাখো যে একটা বস্তুকে যদি আমি এই উচ্চতায় নিয়ে যেতে চাই, আমাকে কাজ করতে হবে mgh। এখন ব্যাপারটা হচ্ছে এই এইচটা ক্যালকুলেট করা। মনে রাখবা এই এইচটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। কি? ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণ। এখন এটাকে ভর কেন্দ্র না বলে অনেকে ভার কেন্দ্র বলে। দেখো ডিফারেন্সটা কি? নর্মালি আমরা যখন পৃথিবীতে ম্যাথ করব, ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের কোনো ডিফারেন্স নেই। তারপর একটু তোমাদের কনসেপ্টের জন্য বলে দিচ্ছি, কারণ এটা অনেকের মনে খুঁতখুঁত থাকে। সো খুঁতখুঁত থাকার দরকার নেই। দেখো ভর কেন্দ্র বলতে বোঝায় ভর কেন্দ্র, তার মানে ভরগুলার কেন্দ্র, এটা বোঝায় না? তার মানে মনে করো একটা অনিয়ত আকৃতিতে একটা বস্তু আছে, মনে করো একটা অ্যাস্ট্রয়েড। ঠিক আছে, একটা অ্যাস্ট্রয়েড, এটার প্রত্যেকটা পয়েন্টের ভর, অনেকগুলা পয়েন্ট আছে না, অনেকগুলা বিন্দু আছে, এর ভরগুলা তো আমি একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতে পারবো, ওই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র। তার মানে ভরগুলা যেই বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, যেই বিন্দুতে আমি কেন্দ্রীভূত করতে পারি, মানে সবটা বস্তু না লিখে আমি যদি এই বিন্দুতে এই পরিমাণ ভর দেই, একই পরিমাণ মানে জিনিসটা একই হবে, ওইটাকে আমরা বলি ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস। ওকে, এটাকে বলি আমরা ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস বা সিওএম, যেটাই বলো না কেন। আর ভার কেন্দ্র বলতে বোঝায় ওজনগুলা যেই বিন্দুতে কাজ করতেছে। দেখো এগুলার ম্যাথটাতে আমাদের লাগবে না। মনে করো এই বিন্দুতে ওজন, এই বিন্দুর ভর এইদিকে, ওজন এইদিকে কাজ করতেছে, এই বিন্দুর 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 ওজন এইদিকে কাজ করতেছে। এই সবগুলার লব্ধি ওজনটা যেই বিন্দুতে কাজ করতেছে বা লব্ধি বলটা যেই বিন্দুতে কাজ করতেছে, এটাকে বলা হয় তার ভার কেন্দ্র। এটাকে কি বলা হয়? তার ভার কেন্দ্র বা সেন্টার অফ ওয়েট। ঠিক আছে, এটাকে বলা হয় সেন্টার অফ ওয়েট বা ভার কেন্দ্র, যেটাই বলো না কেন। ওকে, এখন আমাদের নর্মাল অবস্থায় যেখানে জিটা কনস্ট্যান্ট, যদি জিটা কনস্ট্যান্ট হয়, আমাদের নর্মাল পৃথিবীতে জিটা ধ্রুবক না? জিটা যদি প্রত্যেকটা পয়েন্টে ধ্রুবক হয়, এই যে এই ভার কেন্দ্রের প্রত্যেকটা পয়েন্টে ধ্রুবক হয়, যখন ভার কেন্দ্র ক্যালকুলেট করতেছি, তখন আসলে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র সেম। তার মানে আমাদের জন্য ভর কেন্দ্র ভার কেন্দ্র সেম। ঠিক আছে, যেহেতু পৃথিবীতে জিটা সেম, ভর কেন্দ্র ভার কেন্দ্র সেম, মানে তুমি যেটাই বলো ভুল নাই। তার মানে আমাদের জন্য ভর কেন্দ্র ভার কেন্দ্র সেম। এখন এই ভর কেন্দ্র ভার কেন্দ্র আমরা কোথায় বলবো যে ভর কেন্দ্র ভার কেন্দ্র কোথায় থাকে? সো মনে রাখবা যে কোনো বস্তুর ভর কেন্দ্র থাকে একদম সেন্টারে বা ভার কেন্দ্র থাকে একদম সেন্টারে। তার মানে এটা যদি h উচ্চতায় হয় এবং এই দিকের দৈর্ঘ্যটা যদি l হয়, তাইলে এই বস্তুটার জন্য ভার কেন্দ্র কোথায় থাকবে বা ভর কেন্দ্র কোথায় থাকবে? এই বস্তুটার জন্য ভর কেন্দ্র থাকবে একদম তার মিডিলে, একদম এই বিন্দুটাতে তার ভর কেন্দ্র থাকবে। তার মানে এখান থেকে তার ডিস্টেন্স কত বলতো? এখান থেকে ভর কেন্দ্রের ডিস্টেন্স হচ্ছে l/2, উপর থেকে ডিস্টেন্স কততে বলতো? h/2। তার মানে একদম মধ্যে থাকে হচ্ছে ভর কেন্দ্র বা ভার কেন্দ্র। ঠিক আছে, আরেকবার বলবো, এই ভর কেন্দ্র যে কেন মধ্যে থাকে এটার প্রমাণ আমরা দিচ্ছি না, কারণ এটার প্রমাণ করলে ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করতে হবে। আপাতত শুধু মেনে নেওয়া ছাড়া কোনো কাজ নেই, কারণ প্রমাণ করতে গেলে, ইন্টিগ্রেশন করতে গেলে অনেক বড় হয়ে যাবে। জাস্ট মেনে নাও যে একটা বস্তুর ভর কেন্দ্র বলতে বোঝায় যে তার পুরোটা ভরকে আমরা যেই বিন্দুতে কেন্দ্রীভূত করতে পারি। দেখো ম্যাথমেটিক্যালি আমি এই বস্তুটাকে একটা বল প্রয়োগ করলে যতটুকু কাজ করবে, এই বিন্দুতে যদি সেম পরিমাণ ভর দেই, সমান পরিমাণ সরণ ঘটায়, একই পরিমাণ কাজ হবে। মানে ব্যাপারটা সিমিলার, কাইন্ড অফ তুল্য রোধ তোমরা পড়ছো না, ওই রকম যে 10-12টা রোধের পরিবর্তে আমি একটা রোধ বসালেও সেম কাজ করে। ভার কেন্দ্র ভর কেন্দ্রের কনসেপ্টটাও সেম। ভর কেন্দ্র হচ্ছে যে আমি পুরোটা ভর এরকম আকৃতি না রেখে আমি একটা বিন্দু ভর নিব, এই বিন্দুতে একটা বিন্দুর মধ্যে সবটা ভর দিয়ে দিব, একই কাজ করবে। ঠিক আছে, ওই বিন্দুটাকে বলি আমরা ভর কেন্দ্র বা ভার কেন্দ্র। এটা কই থাকে? বস্তুর মধ্যে, একদম মিডিলে, একদম সেন্টারে। ঠিক আছে,
মনে থাকবে এখন? তার মানে কোনো একটা বস্তু যদি আমাদের দেয়া থাকে তার ভর কেন্দ্র কই আছে এটা আমরা খুব সহজে বলে দিতে পারবো। কিন্তু এখন যদি বলো ভাইয়া যে একটা ট্রাপিজিয়ামের ভর কেন্দ্র কোথায়, আমাদের লাগবে না, দরকার নেই। জাস্ট একটা চতুর্ভুজ আয়তক্ষেত্রটা মনে রাখো যে জাস্ট একদম মিডিলে হচ্ছে ভর কেন্দ্র, জাস্ট একদম মিডিলে ভর কেন্দ্র, এতটুকু মনে রাখলে আমাদের জন্য এনাফ। আর আমরা যে এমজিএইচ ক্যালকুলেট করতেছি, এমজিএইচ ক্যালকুলেট করতেছি, এই এইচটা হচ্ছে ভর কেন্দ্র বা ভার কেন্দ্রের সরণ, ভর কেন্দ্র বা ভার কেন্দ্রের সরণ, ঠিক আছে? এটা কিন্তু পুরাটা সরণ না। মনে করো এই বস্তুটাকে আমি উপরে নিয়ে গেলাম, আমি কিন্তু এই মাথা থেকে ওই মাথার দূরত্ব ক্যালকুলেট করব না, সরণটা ক্যালকুলেট করব ভর কেন্দ্র কতটুকু দূরে গেছে, ঠিক আছে? ভর কেন্দ্র কতটুকু উঠাইছি, ঠিক আছে? ওকে, তাইলে একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, আমাদের এই জায়গাতে কয়েকটা কনসেপ্ট আমরা পড়বো। একটা হচ্ছে মই সোজা করা, ইট সোজা করা, এগুলা। মনে করো এখানে একটা মই আছে, ঠিক আছে? একটা মই, এটার উচ্চতা মনে করো নাই বলতে গেলে, মনে করো একটা জাস্ট একটা রড, একটা রড আছে, হ্যাঁ? এটার প্রস্থ বা কিছু নাই মনে করো, জাস্ট দৈর্ঘ্য, জাস্ট দৈর্ঘ্য, জাস্ট দৈর্ঘ্য এই বস্তুটার, হ্যাঁ? এখন এই বস্তুটার ভর হচ্ছে এম। আমি বললাম এই বস্তুটাকে আমি সোজা করব, এই বস্তুটাকে আমি সোজা করব, কতটুকু কাজ করতে হবে দেখো, খেয়াল করো। এই বস্তুটাকে আমি এখন কি করব, এই বস্তুটাকে আমি এখন সোজা করব, এই বস্তুটাকে আমি এখন করব হচ্ছে সোজা। দেখো এই বস্তুটাকে আমি এখন সোজা করব, কই গেল, ডিস্টার্ব করতেছে। দেখো এই বস্তুটাকে করব আমি হচ্ছে সোজা। দেখো সোজা করলে এটা আকাশে উঠে গেছে, এটাকে একটু ছোট করতে হবে, ঠিক আছে? এটাকে একটু ছোট করতে হবে। সো এই বস্তুটাকে আমি এখন সোজা করব। সোজা করতে আমাদের কতটুকু কাজ করতে হবে এটা হচ্ছে মূল কথা। দেখো বস্তুটা যখন শায়িত অবস্থায় ছিল তার ভর ছিল এম, তার ভর কেন্দ্র মনে করো একদম মাটিতে ছিল, তার ভর কেন্দ্র একদম মাটিতে ছিল, মানে তার কোনো প্রস্থ নাই, প্রস্থ নাই, আমাদের জন্য সহজ, প্রস্থ নাই এখানে কোনো। এখন যদি আমি বস্তুটাকে রোটেট করে সোজা করি বা দাঁড় করাই, তাহলে ভর কেন্দ্র এখন এই জায়গায় চলে যাবে না বলতো? বস্তুটার মধ্যে চলে যাবে না বলতো? ইয়েস অর নো? ইয়েস অর নো বলতো? অবশ্যই ইয়েস। তার মানে এখানে যদি তার দৈর্ঘ্য থাকে হচ্ছে এল, এখানে যদি তার দৈর্ঘ্য থাকে এল, এখানেও তো তার দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যের তো চেঞ্জ নাই। একটা বস্তু তুমি এইভাবে সোজা দাঁড়ায় আসো, তুমি শুয়া পড়লে কি তোমার দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। তার মানে শুয়া পড়ো, বাঁকো টাকো, দৈর্ঘ্য সেম। তার মানে এই বস্তুর দৈর্ঘ্য সেমই আছে, কিন্তু ভর কেন্দ্রটা এখন কোথায় চলে গেছে বলো তো? কতটুকু উপরে উঠছে ভূমি থেকে? আগে ভর কেন্দ্র ছিল এই জায়গাতে, আগে ভর কেন্দ্র ছিল এই জায়গাতে, এই লেভেলে, এখন ভর কেন্দ্র চলে গেছে এই লেভেলে, ঠিক আছে? তাহলে ভর কেন্দ্র কতটুকু উপরে উঠছে বলতো? ভর কেন্দ্র উপরে উঠছে L/2 পরিমাণ, তাই না? এখান থেকে এইটুকু দূরত্ব কত বলতো? L/2 না, অর্ধেক না, একদম মিডিলে না? তাইলে এখানে কৃত কাজ কত? আমাকে একদম বাচ্চাদের মতো ক্যালকুলেট করে বলতো এখানে কৃত কাজ কত? এখানে mg, এইচটা হবে এখানে ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্র কতটুকু তুলছি, তার মানে এটাকে সোজা করতে আমাকে L/2 পরিমাণ সরাইতে হয়েছে। বলো সবাই পানির মতো ক্লিয়ার কিনা? বুঝছো কিনা সবাই? বুঝছো কিনা সবাই? বলো সবাই বুঝছো কিনা? বলো সবাই বুঝছো কিনা কনসেপ্টটা? সবাই বুঝছো? বুঝছো? সবাই বুঝছো? ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, সবাই ক্লিয়ার। এখন আরেকটা জিনিস, এখন মনে করো আমি এই জায়গাতে একটা রড নিলাম না, আমি কি নিলাম? আমি নিলাম হচ্ছে একটা মই টাইপের জিনিস, হ্যাঁ, এরকম একটা কিছু নিলাম, যেটা একটা চতুর্ভুজ টাইপের জিনিস, বা একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এরকম একটা জিনিস মনে করো, যেটার উচ্চতাটা মনে করো আছে এইচ, উচ্চতাটা হচ্ছে এইচ, এবং যে দৈর্ঘ্যটা, ওই দৈর্ঘ্যটা মনে করো এল। এখন শুয়ানো অবস্থায় তার ভর কেন্দ্র কই আছে বলতো? বস্তুটা যখন শুয়ে আছে, মানে ভূমিতেই শুয়ে আছে, তখন তার ভর কেন্দ্র কই আছে? ভূমিতে আছে না, তখন তার ভর কেন্দ্র কিন্তু ভূমিতে নাই, ভূমি থেকে একটু উপরে আছে। কতটুকু উপরে? h/2 পরিমাণ উপরে আছে, ভূমি থেকে h/2 পরিমাণ উপরে আছে অলরেডি, অলরেডি সে h/2 পরিমাণ উপরে আছে অলরেডি। দেখো এইটুকু উচ্চতা হচ্ছে h, অলরেডি h/2 পরিমাণ উপরে আছে। বলো আমার কথা বুঝতে পারছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বোঝা উচিত আসলে। বস্তুটা মাটির মধ্যেই শুয়ে আছে, এই অবস্থাতেও তার ভর কেন্দ্রটা মাটি থেকে h/2 পরিমাণ উপরে আছে। এখন যদি আমি তাকে ধরে দাঁড়া করাই, এখন যদি আমি তাকে ধরে দাঁড়া করাই এই জায়গাতে, মনে করো এখন যদি আমি তাকে ধরে এখানে দাঁড়া করাই, দেখো জাস্ট কিছুই না, সিম্পলি আমি এখানে ধরে দাঁড়া করাইলাম, এটা ছোট করে নিই, জাস্ট সিম্পলি আমি এই বস্তুটাকে দাঁড়া করাইলাম এখানে, ওকে?
ঠিক আছে, সো এই বস্তুটাকে যদি আমি দাঁড়া করাই তাইলে বলো তো আমার ভর কেন্দ্রটা এখন কই উঠে গেছে? ভর কেন্দ্রটা এখন কই উঠে গেছে? দেখো এটা তো ভূমি, এইটুকু দৈর্ঘ্য তো এল, রাইট? তার মানে ভর কেন্দ্রটা এখন একদম মধ্যে, তাই না? একদম মধ্যে না ভর কেন্দ্রটা, এই দৈর্ঘ্যের একদম মধ্যে। তাহলে ভর কেন্দ্রটা এখন কই উঠছে বলো তো? L/2 উঠছে না? L/2 উঠছে বলতে পারবো? বলতে পারবো। তাহলে এখানে আমরা কৃতকাজ সমান কি বের করবো বলো তো? এখানে আমরা কৃতকাজ বের করার সময় আমাদের W = mg। এইচটা এখন কি হবে? এইচটা এখন হবে হচ্ছে ভর কেন্দ্র কতটুকু তুলছি। দেখো ভর কেন্দ্র ছিল এই লেভেলে, এখন আছে এই লেভেলে। তাহলে এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব কত আমাকে একটু ক্যালকুলেট করে বলো। এইটুকু দূরত্ব কত? আগে এতটুকু দূরত্ব হচ্ছে h/2, এতটুকু দূরত্ব সবটা হচ্ছে L/2। তার মানে L/2 থেকে h/2 বিয়োগ করলেই হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে তোমার ভর কেন্দ্রের শেষ অবস্থান মাইনাস ভর কেন্দ্রের আদি অবস্থান, ভূমি থেকে শেষ অবস্থান আর আদি অবস্থান এদের বিয়োগ করলে তুমি ভর কেন্দ্রের সরণটুকু পেয়ে যাচ্ছ। বলো সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছো এই জিনিসটা? বলো তো আমাকে সবাই ক্লিয়ার কিনা? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো সবাই ক্লিয়ার কিনা এই কনসেপ্টটা? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার, ঠিক আছে। সবাই যদি ক্লিয়ার হও, পরবর্তী কনসেপ্টে আসো, যে আমি একটা ইট সোজা করব। ইটের ইট সোজা করার কনসেপ্টটা আসলে এরকমই, মানে ইট সোজা করার কনসেপ্টটা আসলে এইটা, মানে একই কনসেপ্ট, একই কনসেপ্ট। মনে করো এখানে একটা ইট আছে, এটা কি বলতো? এটা একটা ইট যেটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এটা প্রস্থ, এটা উচ্চতা, মানে একটা 3D ইট। হ্যাঁ, একটা 3D ইট। এটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার দৈর্ঘ্য। তাইলে এখন ভর কেন্দ্র কোথায় আছে? যখন ভূমিতে শুয়ে আছে, এটা তার মনে করো প্রস্থ বি। এটা তো ভূমির উপর শুয়ে আছে, মানে পুরোটা মাটির উপর না, এটা তো ভূমির উপর শুয়ে আছে। তার মানে এল এবং বি দুইটা এখন মাটির সাথে টাচ করে আছে, কাইন্ড অফ এল এবং বি দুইটা মাটির উপর টাচ করে আছে। উচ্চতাটা হচ্ছে এইচ। হ্যাঁ, এখন বলো এই কেসে ভর কেন্দ্রটা কোথায় আছে? উচ্চতার অর্ধেকে। উচ্চতা যদি এইচ হয়, উচ্চতার অর্ধেকে ভর কেন্দ্রটা আছে, h/2 তে ভর কেন্দ্রটা আছে। এই ইটটা আমি যদি এখন দাঁড়া করাই, মানে তোমার প্রস্থ এখানে তো কোনো কাজে দেয় না, এটা আমরা এটা মুছে দেই, এটা আরো তোমাদের কনফিউজ করবে। এই ইটটা যদি এখন আমরা দাঁড়া করাই, মানে জাস্ট সোজা করি, তাইলে তার ইটটার ভর কেন্দ্র কই চলে যাবে? দেখো আমরা জাস্ট ধরে দাঁড়া করাচ্ছি, ধরে দাঁড়া করাচ্ছি, ধরে দাঁড়া করাচ্ছি, ধরে দাঁড়া করাচ্ছি। এটাকে ধরে যদি দাঁড়া করাই, তার ভর কেন্দ্রটা চলে যাবে হচ্ছে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে L/2 তে চলে যাবে, রাইট? L/2 তে চলে গেল। তাইলে আমার সরণ কতটুকু হইলো এটা খেয়াল করো। আমাদের সরণটুকু ক্যালকুলেট করা লাগবে, যে আগে ছিল এই জায়গাতে, এখন ছিল এই জায়গাতে। সে কি এখন বলবে আগেই ভালো ছিলাম? না, সে বলবে যে আমার সরণ হয়েছিল এতটুকু। তার মানে এতটুকু পুরাটা হচ্ছে L/2, এখানে হচ্ছে h/2। তার মানে আমার সরণ কতটুকু হচ্ছে বলো তো? L/2 মাইনাস h/2। তার মানে W = mg। তুমি আগেরটাই লিখতে পারবে L/2 মাইনাস h/2। তার মানে একটা ইটকে শায়িত অবস্থা থেকে শুরু করতে, মানে সোজা করতে কতটুকু কাজ করতে হবে? ইটের দৈর্ঘ্য /2 মাইনাস ইটের উচ্চতা /2। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে বলতে পারবো যে ইটটুকুর দৈর্ঘ্য /2, যদি দৈর্ঘ্য বরাবর শায়িত থাকে এবং দৈর্ঘ্য বরাবর দাঁড় করানো থাকে, মানে দৈর্ঘ্য বরাবর সোজা করছো, দৈর্ঘ্য /2 মাইনাস উচ্চতা /2। মানে ইটটা শায়িত অবস্থায় তার উচ্চতা কত, সেই উচ্চতা /2। ইটটা শায়িত অবস্থায় তার দৈর্ঘ্য কত, সেই দৈর্ঘ্য /2। এভাবে আমরা বলতে পারবো। ঠিক আছে, বলো ক্লিয়ার সবাই? বুঝছো সবাই জিনিসটা? বলো সবাই আমাকে, বলো ক্লিয়ার কিনা? বলো সবাই আমাকে ক্লিয়ার কিনা? কনসেপ্টটা কিন্তু খুবই দরকার, খুবই দরকারি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আমি আগেই বলছি ক্লাসটা আমাকে একটু সময় দাও, 12:20 মতো বাজবে, 12:20 মতো বাজবে। একটু একটু কোঅপারেট করো, দুইটা ক্লাস আমরা শেষ করবো তো, একটু কোঅপারেট করো। ঠিক আছে, আমি খুবই স্লো আগাচ্ছি, তোমরা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি খুবই স্লো আগাচ্ছি, যেন তোমরা খুব ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, এখন এই টাইপটা দেখো, এই টাইপটা দেখো, এখানে কি বলছে খেয়াল করবে, এটা খুবই মজার এন্ড খুবই গুরুত্বপূর্ণ, একবারে যেন বুঝতে পারো। এখানে একটা একটা লাঠি আছে, লাঠিটার দৈর্ঘ্য কত? লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে L। এটাকে ধরে আমি থিটা কোণে ঘুরালাম। কি করলাম? থিটা কোণে ঘুরালাম। বলো একটা লাঠিকে তুমি যদি থিটা কোণে ঘুরাও, সেটা দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাবে? বলো তো, এখানে একটা লাঠি আছে, এটাকে যদি থিটা কোণে ঘুরাও, তার দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাবে? বলো তো, তার দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাবে? ইয়েস অর নো? চেঞ্জ হবে না। তার মানে এইটুকু লাঠির দৈর্ঘ্য হচ্ছে L-ই থাকবে।
এটা আসলে কোনো রকেট সায়েন্স না, এইটুকু লাঠির দৈর্ঘ্য এলই থাকবে। ঠিক আছে, এখানে একটা বব দিয়ে একটা বব ঝুলে আছে একটা সরল দোলকে। শুরুতে এখানে দৈর্ঘ্য যতটুকু, এটাকে যদি আমি থিটা কোণে ঘুরাই, এটার দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাবে বলো তো? দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাবে? দেখো থিটা কোণে ঘুরাচ্ছি, দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাচ্ছে? না, এইটুকুর দৈর্ঘ্য একই, এল পরিমাণ দৈর্ঘ্য এখানে। এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে যে ভর কেন্দ্রটা কতটুকু উঠছে। খেয়াল করে দেখো, ভর কেন্দ্রটা আগে ছিল হচ্ছে এই জায়গাতে, এই লেভেলটাতে, মনে করো এল দৈর্ঘ্যে ছিল। এখানে এই ববের উচ্চতার অর্ধেক, ওইটা আমি নেগলিজিবল ধরতেছি মনে করো। এখানে মনে করো এল দূরত্বে ছিল ভর কেন্দ্রটা, এল দূরত্বে ছিল, এই জায়গাতে ভর কেন্দ্রটা ছিল। এখন ভর কেন্দ্র চলে আসছে এই জায়গাতে, বুঝছো? তাহলে এইটুকু ডিফারেন্সটাই কি আমাদের ভর কেন্দ্রের সরণ না বলতো? এটাই কি আমাদের এইচ না? এটাই আমাদের এইচ না বলতো? ইয়েস অর নো? এইটুকু পরিমাণই তো ভর কেন্দ্রটা উঠছে, এইটুকু পরিমাণই তো ভর কেন্দ্রটা উঠছে। এখন এটা খুব সহজে তোমরা যদি ভেক্টর কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাইলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো আমি যদি তোমাকে এখন বলি যে এই ত্রিভুজটা দিয়ে খেয়াল করো, এইটুকু দৈর্ঘ্য তো এলই আছে, এইটুকু দৈর্ঘ্য এলই আছে, এইটার কস থিটা সমান কি এই ভূমিটা না? যার সাথে কোণ তার সাথে অংশটা হচ্ছে কস, তার মানে এইটার কস থিটা অংশটা হচ্ছে এতটুকু, রাইট? তার মানে আমাদের এই যে কালার করা জায়গাটুকুর দৈর্ঘ্য কত বলতো? এতটুকু জায়গার দৈর্ঘ্য কত? এই কালার করা জায়গাটুকুর দৈর্ঘ্য কত? এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এল কস থিটা। বলো এটা বুঝছো? বুঝছো? এটা বোঝা উচিত, কারণ এইটার দৈর্ঘ্য এল হইলে এটার কস থিটা সমান এই জায়গাতে, এটার দৈর্ঘ্য এল হইলে এটার কস থিটা সমান এই জায়গাতে। বলো সবাই বুঝছো? বুঝছো? তার মানে এইটা সমান যদি এল দৈর্ঘ্য হয়, এটার কস থিটাটাই এই জায়গাতে। তাইলে আমাকে যদি এখন এইচটা বের করতে, একটু খেয়াল করো, এই পুরাটা হচ্ছে এল, এইটুকু হচ্ছে এল কস থিটা, তাইলে আমাদের এইচটা এখানে কত? এইচটা এই জায়গাতে হচ্ছে এল পুরাটা মাইনাস এল কস থিটা। তার মানে এল যদি কমন নাও, 1 মাইনাস কস থিটা। বুঝছো? বুঝতে পারছো সবাই? তার মানে এইচ সমান যদি তুমি পেয়ে যাও, এখন তো তুমি এমজিএইচ এমনি করতে পারবা যে ডাব্লিউ সমান এমজিএইচ, যে এই বলটাকে তুমি এখান থেকে থিটা কোণে উপরে তুলতে বা থিটা কোণে টান দিয়ে ঘুরাইতে কতটুকু কাজ করতে হবে। বুঝছো? বলো তো এইচটা কোনটা? এইচটা হচ্ছে এইটা। বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? কেউ কমেন্টে কান্নাবাটি শুরু করো না ক্লাস শেষ করার জন্য। আমি আসলেই 12টা বিষয় তোমাদের ছেড়ে দিব, প্রমিস, প্রমিস 12টা বিষয় তোমাদের ছেড়ে দিব, আর কেউ কিছু বললো না। হ্যাঁ, প্লিজ ক্লাসটা করো, আর যাদের খুবই ঘুম পাইছে তোমরা ঘুমায় যাও, ঠিক আছে? বলো এটা বুঝছো সবাই? এটা বুঝছো? এটা বুঝছো সবাই? এটা বুঝছো সবাই? বলো তো। একজন বলছে ভাই একটা জোক শোনানি, যে তোমার নাম ফেসকো স্ট্রিভ, এটাই তো একটা জোক, তোমার নামটাই তো একটা জোক। ঠিক আছে, বলো বুঝছো এটা? সবাই বলো এটা বুঝছো কিনা। আশা করি সবাই ক্লিয়ার। আমি আরেকবার রিক্যাপ করি, দেখো খেয়াল করো। একটা বস্তু আছে, যে বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এল, দেখো এই যে রিমোটটার দৈর্ঘ্য এল, তার মানে এই পুরাটার দৈর্ঘ্য এল। এটাকে যদি আমি থিটা কোণে ঘুরাই, এটার দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাবে? না, এটা তো এটার দৈর্ঘ্যই থাকবে, তার মানে এই দৈর্ঘ্যটুকু এল। বাট চেঞ্জ হয়েছে কি, এইটার যদি কজ অংশ নাও, মানে এইটার যদি ভূমিটা বের করো এই ত্রিভুজটার, তাইলে তুমি এটার ভূমিটার দৈর্ঘ্য পেয়ে যাবে হচ্ছে এল কস থিটা। তুমি যদি হচ্ছে উপাংশর জিনিসটা না বুঝো, যে এই এল এর এই দিকের উপাংশটা হচ্ছে এল কস থিটা, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এল কস থিটা, এটা যদি না বুঝো, নর্মালি ত্রিভুজ দিয়ে অ্যাপ্লাই করো। কজ মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, সো অতিভুজের দৈর্ঘ্যটুকু যদি হয় এল, তাহলে ভূমির দৈর্ঘ্য হবে হচ্ছে এল কস থিটা, এমনি বের করতে পারবা। সো তোমার এই এইচ বা ভর কেন্দ্র কতটুকু উপরে উঠছে, আগে ছিল এখানে এখন উঠছে এখানে, এটা তুমি খুব ইজিলি বের করতে পারবা, যে টোটাল এল মাইনাস এতটুকু দৈর্ঘ্য এল কস থিটা। ওকে, এখন একদম ক্লিয়ার? ঠিক আছে। বাট এটা তো ছিল সরল দোলকের জন্য। এখন মনে করো একটা স্কেল এখানে ঝুলে রাখলাম, স্কেল বা কিছু একটা, স্কেল বা কিছু একটা এই জায়গাতে ঝুলায় রাখলাম, এই যে রিমোটটা এখানে ঝুলায় রাখলাম। এই সরল দোলকের জন্য তার ভর কেন্দ্র ছিল এই জায়গাতে একদম নিচে, বাট এই স্কেলটার জন্য ভর কেন্দ্র কি একদম নিচে হবে? না, স্কেলটার জন্য ভর কেন্দ্র হবে এই জায়গাতে, দৈর্ঘ্যের অর্ধেক উচ্চতায়। বুঝছো? অর্ধেক উচ্চতায় যে ভর কেন্দ্র হবে, তার মানে ইনিশিয়ালি শুরুতে তার ভর কেন্দ্র কই ছিল বলতো? শুরুতে তার ভর কেন্দ্র ছিল হচ্ছে L/2 তে। শুরুতে তার ভর কেন্দ্র কোথায় ছিল বলতো? L/2 তে। সো আমরা যদি এইটাকে থিটা কোণে ঘুরাই, এর দৈর্ঘ্য তো চেঞ্জ হচ্ছে না, দৈর্ঘ্য তো এলই আছে, তার মানে এখানেও যে ভর কেন্দ্র
সেটাও L/2 তেই হবে, মানে L/2 পরিমাণ দূরত্বেই হবে। এখানে যে ভর কেন্দ্রটা সেটাও L/2 পরিমাণ দূরত্বই হবে, কারণ একদম মিডিলে। এখন এই জায়গাতে তুমি ঠিক আগেরটার মতো এইটুকু উচ্চতা বের করো, এইটুকু উচ্চতা বের করো, যে আগে ছিল এই জায়গাতে, এখন হচ্ছে তো এই জায়গাতে, এইটুকু হচ্ছে তোমার H, এইটুকু তুমি বের করো। ঠিক আগের মতোই উত্তর আসবে, বাট এখানে একটা L/2 আসবে। এটা তোমরা নিজেরা একটু বাসায় ট্রাই করবা, যে এখানে Hটা আসবে হচ্ছে L/2 মাইনাস L/2 এর cos থিটা, L/2 এর cos থিটা। তার মানে Hটা এখানে আসবে হচ্ছে হাফ ইন্টু বা L/2 ইন্টু 1 মাইনাস cos থিটা, ঠিক আগেরটার মতোই, বাট আগেরটাই L দৈর্ঘ্যে ছিল ভর কেন্দ্র, এখন এটাই L/2 দৈর্ঘ্যে ভর কেন্দ্র। ঠিক আছে, বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, একজন বলছে ভাইয়া বউ অপেক্ষা করতেছে, ছুটি দেন। এই ভন্ডের ভন্ড, বলো বুঝতে পারছো? ঠিক আছে, বলো বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো। এই দুইটা কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? একটা করে সি লিখো, সবাই একটা করে সি লিখো। সবাই একটা করে সি লিখো, না আর বিরতি দিব না, একবারে আমরা শেষ করে দিব। সবাই একটা করে সি লিখো, যদি ক্লিয়ার হয় সবাই একটা করে সি লিখো। দেখো আজকের ক্লাস তোমরা না করলে তোমাদেরই লস, পরের ক্লাস বড় হবে, মানে না পড়ে তো যাইতে পারবে না, তাই না? মানে দুইটা ক্লাসে তো অর্ধেকটা শেষ করতে হবে তোমাদের, সো তোমাদেরই করতে হবে ক্লাস। আজকে ছোট ছোট ক্লাসে শেষ করে দিলে নেক্সট ক্লাস বড় হবে, পরে কিন্তু আবার হাউমাউ করবা। সো এর থেকে ক্লাসটা করো মনোযোগ দিয়ে। দেখো একটা ইটের দৈর্ঘ্য এত, একটা ইটের দৈর্ঘ্য এত, খেয়াল করো খুবই মজার, ইটের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত। এর ভর 2 কেজি হলে ইটের দৈর্ঘ্য বরাবর আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হয়? দেখো ইটটা যখন শায়িত অবস্থায় আছে তখন তার দৈর্ঘ্য বরাবর শায়িত অবস্থায় আছে, দেখো বলা আছে দৈর্ঘ্য বরাবর আনুভূমিক অবস্থান হতে, তার মানে আনুভূমিক অবস্থান হতে যখন দৈর্ঘ্য বরাবর সে আনুভূমিক ভাবে আছে, তার মানে এল যদি তার দৈর্ঘ্য হয়, ভর কেন্দ্রটা শুরুতে কোথায় ছিল? এটা তো তার উচ্চতা, উচ্চতা কত বলতো? উচ্চতা দেয়া আছে, উচ্চতা হচ্ছে মনে করো H আমি ধরলাম, তাহলে এই উচ্চতার অর্ধেকে তার ভর কেন্দ্র ছিল। এখন পরবর্তীতে যদি এটা দাঁড়া করাই, তাহলে তার ভর কেন্দ্রটা কোথায় চলে যাবে বলতো? L/2 তে, এইটুকু অবস্থানে চলে যাবে, L/2 তে চলে যাবে, রাইট? L/2 তে চলে যাবে। তাহলে আমাকে বলো ভর কেন্দ্রের সরণ এখানে কতটুকু ঘটছে? ভর কেন্দ্রের সরণ এখানে কতটুকু ঘটছে? L/2 মাইনাস H/2। তাহলে তোমার এখানে কৃত কাজটা কত আসবে বলো তো? W ইকুয়ালস টু M, M কত? 2 কেজি, G কত? 9.8, H কত? এত মাইনাস এত, এইটুকুই হচ্ছে আমার H, এইটুকুই হচ্ছে আমাদের ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্র কতটুকু উঠাইছি। তার মানে L কত, দৈর্ঘ্য কত? 0.48। আমার আগে উত্তর করে বলে দাও তো, এটা বাই 2 মাইনাস H/2, H কি? উচ্চতা, তার মানে 0.12 ডিভাইড বাই 2। দেখো প্রস্থ কিন্তু এখানে কোনো কাজে লাগে নেই, বলো 3.252, ভেরি গুড। সরি কত বলছো? 2.352। বলো তো মজার না ম্যাথটা? মজার না বলো তো? বলো তো ম্যাথটা মজার না? এটা কিন্তু অ্যাডমিশনেও আসে, এইচএসসি তো আসেই, অ্যাডমিশনেও আসে। মজার না? মজার কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মজার। পরেরটা এটা, 3 মিটার দৈর্ঘ্য একটা মইয়ের ওজন 200 নিউটন, ঠিক আছে। মইটির ভর কেন্দ্র এক প্রান্ত থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত। এখানে কিন্তু তোমাকে একটু ঝামেলা করছে। কি ঝামেলা? মইয়ের ভর কেন্দ্র তোমাকে বলে দিছে। আগে তুমি ভর কেন্দ্র নিজের ইচ্ছা মতো অর্ধেক দূরত্বে ধরে নিতা, বাট এখন বলে দিছে তোমাকে যে ভর কেন্দ্র তার এক প্রান্ত থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত। তোমাকে অবস্থানটা বলে দিছে, ঠিক আছে, তোমাকে অবস্থানটা বলে দিছে। মইয়ের অপর প্রান্তে 50 নিউটন ভর ওজন লাগানো আছে। কত নিউটন? 50 নিউটন ওজন লাগানো আছে, ডিরেক্ট ওজন দিয়ে দিছে। থাকা অবস্থায় মইটিকে আনুভূমিক থেকে উলম্ব অবস্থায় তুলতে কৃত কাজ। খুবই সুন্দর একটা প্রশ্ন, দেখে আমার আগে কে উত্তর করতে পারো। যে উত্তর করতে পারবা সবার আগে, এখন আমি কেমনে চেক করবো সবার আগে কে উত্তর করতে পারছো? আচ্ছা আমি ম্যাটটা করব, যার উত্তর সবার আগে আমার চোখে পড়বে তাকে একটা টি শার্ট গিফট দিব, ঠিক আছে? সো এটা আমার আগে সলভ করো। যার উত্তর সবার আগে আমার চোখে পড়বে, আমি কিন্তু বলি নাই সবার আগে যে সলভ করতে পারবে, এটা বলি নাই, পরে বলবা যে ভাইয়া 2 নাম্বারই করছে, এমন না। যার উত্তর সবার আগে আমার চোখে পড়বে। দেখো AB, এটা একটা মই, ঠিক আছে। এই মইটা আমরা ধরে নিলাম মইয়ের কোনো প্রস্থ নাই, শুধু দৈর্ঘ্যই,
মইয়ের কোনো প্রস্থ নাই, কারণ এখানে শুধু দৈর্ঘ্যই দেয়া। মইটার দৈর্ঘ্য কত তোমাকে বলে দিছে যে দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার। মইটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার। আমি টার্গেট নিছি কিন্তু 12টা 20, 3 মিটার, রাইট। বলছে মইয়ের ওজনটা দেয়া 200 নিউটন। মইয়ের ভর কেন্দ্র এর এক প্রান্ত থেকে 120 সেন্টিমিটার, মানে আমি ধরে নিলাম এর ভর কেন্দ্র এই জায়গাতে, ঠিক আছে। 120 সেন্টিমিটার মানে 1.2 মিটার উচ্চতা, 1.2 মিটার দূরত্ব অবস্থিত। মইয়ের অপর প্রান্তে, মানে যেই প্রান্ত থেকে এত মিটার দূরে ভর কেন্দ্র অবস্থিত, এর অপর প্রান্তে একটা ভর আছে, যেই ভরটা হচ্ছে 50 নিউটনের। থাকা অবস্থায় মইটিকে আনুভূমিকত উলম্ব অবস্থানে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে? দেখো, মইটাকে যদি এখন উলম্ব অবস্থানে নিয়ে যায়, দেখো এখান থেকে ধরে যদি এখানে দাঁড়া করাই, এরকম হবে না? এরকম হবে। তাইলে দেখো খেয়াল করো, মইয়ের ভর কেন্দ্র কতটুকু উচ্চতায় উঠতেছে? মইয়ের ভর কেন্দ্র ছিল 1.2 তে, তার মানে মইয়ের ভর কেন্দ্র 1.2 মিটার উচ্চতায় উঠতেছে। 50 নিউটন, এটা ছিল হচ্ছে 3 মিটার দূরত্বে, তার মানে 50 নিউটন উঠতেছে 3 মিটার উচ্চতায়। তাহলে আমার টোটাল কৃত কাজটা কত হবে? ডাব্লিউ টোটাল, স্কেলার রাশি যোগ করা যায়, তার মানে W1 প্লাস W2। মইয়ের জন্য আমাকে কতটুকু কাজ করতে হবে? মইয়ের জন্য মইয়ের ভর কেন্দ্র 120 সেন্টিমিটার বা 1.2 মিটার সরানো হয়েছে। তাহলে মইয়ের ওজন দেয়া, এমজির ভ্যালুটাই দেয়া, তার মানে 200 ইন্টু 1.2 প্লাস, এটা মইয়ের জন্য ক্যালকুলেট করা হয়ে গেছে। মইয়ের ভর কেন্দ্র সরণ 1.2। এখন এই 50 নিউটনের ভর কেন্দ্রের সরণ কত? এটা আছে 3 মিটার দূরে, দাঁড়া করাইলে উচ্চতা 3 মিটার উচ্চতায় উঠে যায়। তার মানে যেহেতু এটা 3 মিটার উচ্চতায় উঠে যায়, তার মানে তার ভর কেন্দ্রের সরণটা 3 মিটার। তার মানে এখানে হচ্ছে 50 ইন্টু 3 মিটার। ক্যালকুলেটর দিয়ে সলভ করো, কত আসে দেখো। 200 ইন্টু 1.2 প্লাস 150, কত আসে বলো তো? 390 জুল। ঠিক আছে, আমি একজনের নাম পড়তেছি, তানিয়া ইসলাম, ঠিক আছে, যার নাম সামনে পড়ছে তারটাই পড়লাম, ঠিক আছে। আচ্ছা, আরেকজন ছেলের নাম পড়ি, নাহলে বলবা যে আবার ঝামেলা করছে। মারুফ হোসেন। আচ্ছা, তানিয়া ইসলাম আর মারুফ হোসেন, তোমরা দুইজন একটু ক্লাস শেষে ডিসকাস করে কোথাও আমাকে নক দিও, ঠিক আছে। মারুফ হোসেন আর তানিয়া ইসলাম, দুইজনের নাম আমি পড়তে পারছি, ঠিক আছে। বাকিরা ইনশাল্লাহ অন্য এক সময়। সো বুঝছো কি না ম্যাটটা, এটা বলো। আমার আগে তো সলভ করছো নাকি একজনে দেখা দেখি সব উত্তর দিয়ে দিছো? বুঝছো তো সবাই, রাইট? বুঝছো তো? বোঝা উচিত কিন্তু, ঠিক আছে। পরেরটা, এইচ উচ্চতা বিশিষ্ট এম ভরের এন সংখ্যক ইটকে একটার পর আরেকটা তুলতে কৃত কাজ। এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, বোর্ডে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে, খুবই মজার, খুবই মজার। এইচ উচ্চতা বিশিষ্ট এম সংখ্যক ইটকে একটার পর একটা তুলতে, ঠিক আছে। দেখো খেয়াল করো, প্রশ্নটা খেয়াল করো। তোমার কাছে এখানে কতগুলা ইট আছে? এন সংখ্যক। কতগুলো আছে বলো তো? এন সংখ্যক। তোমার কাজটা কি? খেয়াল করো, মজার কিন্তু ম্যাথটা, বোর্ডে আসে। তোমার কাজটা হচ্ছে একটার উপর একটা বসানো, এটার উপর এটা বসাবা, এটার উপর এটা বসাবা। কাজটা বুঝছো? আমার এখানে তো সাইজ মিলে নাই, বাট সমান সাইজের সবগুলা। তোমার কাজটা বুঝছো তো, রাইট? কাজটা হচ্ছে তোমার কাছে সবগুলা ভূমিতে আছে, সবগুলো অলরেডি ভূমিতে আছে, সবগুলো অলরেডি মাটিতে, সবগুলো অলরেডি মাটিতে। তোমাকে একটার উপর একটা তুলতে হবে। মোট কৃত কাজ কত, এটা বের করবা। তাইলে আমাকে বলো, সবগুলা যেহেতু মাটিতে আছে, মাটিতে থাকা অবস্থায় এটার ভর কেন্দ্র কত উচ্চতায় আছে বলতো? h/2 পরিমাণ না? h/2 পরিমাণ উচ্চতায় আছে না বলতো? ইয়েস অর নো? এটার ভর কেন্দ্র কোথায় আছে বলতো? h/2 পরিমাণ না? এটার ভর কেন্দ্র কোথায় আছে? h/2 পরিমাণ না? বলতো একমত কিনা? মাটিতে থাকা অবস্থায় তার উচ্চতা যদি h হয়, মাটিতে থাকা অবস্থায় তার ভর কেন্দ্র h/2 তে আছে। হ্যাঁ, h/2 তে আছে মাটিতে থাকা অবস্থায়। আমাকে কি করতে হবে? একটার উপর একটা দাঁড় করাইতে হবে। এখন বলো, প্রথম ইটটা মাটিতে রাখার জন্য আমার কোনো কাজ করতে হচ্ছে? বলো, এখানে টোটাল কাজ বের করতে হবে সবগুলো ইটের জন্য, ঠিক আছে। ডাব্লিউ টোটাল সবগুলো ইটের জন্য। তাইলে বলো, প্রথম যে ইটটা, আমি সবগুলো ইটের জন্য, ইটের 3 নাম্বারটার জন্য কৃত কাজ, এরকম n নাম্বারটার জন্য কৃত কাজ, সবগুলোটা যোগ করতে হবে। প্রথম ইটটা তো ভূমিতেই আছে, এটাকে আবার ভূমিতে রাখার জন্য কাজ করা লাগতেছে না, এটা তো অলরেডি ভূমিতে আছে। তার মানে এটার জন্য কৃত কাজটা 0। প্রথমটার জন্য কৃত কাজ কত? 0। দ্বিতীয়টার জন্য একটু খেয়াল করো, খুবই মজার। দ্বিতীয়টার জন্য একটু খেয়াল করো, দ্বিতীয়টা অলরেডি ছিল হচ্ছে h/2 তে, অলরেডি দ্বিতীয়টার ভর কেন্দ্র ছিল h/2 তে। এখন যদি এটাকে একটার উপরে দাঁড়া করাই, খেয়াল করো জিনিসটা, খেয়াল করো, একটার উপরে দাঁড়া করাই, তার ভর কেন্দ্রটা কতটুকু উপরে উঠছে আমাকে খেয়াল করে বলো তো। এইটুকু h/2, এইটুকু h/2, তার মানে h পরিমাণ উপরে উঠছে না? h পরিমাণ উপরে উঠছে না?
এইচ পরিমাণ উপরে উঠছে, বুঝছো? এইটা h/2 তে ছিল, আমি আরো একটার উপরে নিছি, তার মানে তার ভর কেন্দ্র অ্যাকচুয়ালি উঠছে কত, এতটুকু এবং এতটুকু, h/2 এবং h/2, মানে h পরিমাণ উপরে উঠছে। তার মানে 2 নাম্বার ইটটার জন্য আমার কৃত কাজ হচ্ছে mg h পরিমাণ। h কি? ইটের উচ্চতা। 3 নাম্বার ইটটা যখন তুলবো, দেখো তো এটার ভর কেন্দ্র কতটুকু উচ্চতায় উঠছে, দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করো, এখানে h/2, এখানে h/2, আরো h/2, আরো h/2, তার মানে তার ভূমির লেভেল থেকে সে কিন্তু 2h পরিমাণ উপরে উঠছে, রাইট? সো ব্যাপারটা বোঝা গেছে, খুবই মজার। তার মানে mg 2h, পরেরটার জন্য mg 3h, এরকম ভাবে ডট 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 কত পর্যন্ত বলো তো, mg n-1h। এখন বলতে পারবা যে ভাই কেন n-1 হয়েছে, 8 তো n সংখ্যক ছিল, তাহলে লাস্টেরটার জন্য তো nh হওয়ার কথা, বাট না, প্রথমটা তো মাগনা গেছে, প্রথমটা তো ফ্রিতে গেছে, প্রথমটা তো জিরো কাজ। তার মানে সবগুলো ইট যদি হয় n সংখ্যক, লাস্টের ধারাটা শেষ পদটা হবে n-1, কারণ একটা তো অলরেডি লিখে ফেলছো আলাদা করে, রাইট? যদি mgh mg2h এরকম হইতো তাহলে nh হইতো, বাট একটা তো আলাদা করে লিখে ফেলছো, বুঝছো? একটা তো এখানে আলাদা বাদ চলে গেছে, এই কারণে একটা কম, লাস্টের পদটা একটা কম। এখন এই জায়গাতে তুমি mgh যদি কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে 1 + 2 + ডট 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 n-1 পর্যন্ত। এখন এটা কি একটা স্বাভাবিক সংখ্যা? একটা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার জন্য সি প্রোগ্রাম তোমরা অলরেডি পড়ছো বা পড়বা। স্বাভাবিক সংখ্যার যোগফল কত বলো তো? 1 + 2 + 3 ডট 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 n পর্যন্ত যোগফল হচ্ছে n × n+1 / 2। বাট আমি n পর্যন্ত যোগ করব না, আমি যোগ করব n-1 পর্যন্ত। তার মানে যেখানে n ওইখানে বসাবো আমি n-1। তাহলে কি আসবে বলো তো? এখানে n-1, n-1 + 1, এটা হয়ে যাবে n। তার মানে আলটিমেটলি এখানে হয়ে যাবে হচ্ছে তোমার mgh × n × n-1 / 2। এটা হচ্ছে পরপর n সংখ্যক ইট একটার উপর একটা স্তূপ আকারে দাঁড়া করাইতে কৃত কাজ। বলো বুঝছো? ফর্মুলাটা মনে রাখতে হবে। এটাকে আদর করে আরেকটা নামে ডাকা যায়, কি নামে ডাকা যায়? mgh nc2। সি নামে একটা অপারেটর আছে, কম্বিনেশন অপারেটর বলে এটাকে, ম্যাথে পড়বা যদি শর্ট সিলেবাসে না থাকে। শর্ট সিলেবাসে তোমাদের নাই, তোমাদের পড়ার কথা না। ক্যালকুলেটর একটা সি বাটন আছে nc2, এটা তুমি লিখলেও সেম জিনিসটাই আসবে, ঠিক আছে? বলো বুঝতে পারছো সবাই? সবাই বুঝছো? ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার। তার মানে স্তূপ করতে কি পরিমাণ কাজ করতে হবে পারবো সবাই? পারবো, ঠিক আছে, নাইস নাইস। যদি পারো এখন আমাকে দুইটা ম্যাথ করতে হবে, খুবই খুবই মজার ম্যাথ, খুবই খুবই মজার ম্যাথ এবং খুবই স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। সিলেট বোর্ডেরটা তো অনেক কঠিন। খেয়াল করে দেখো এখানে কি বলছে, 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনক আকৃতির, ঘনকের 3 বাহুই সমান, তাই না? তার মানে তার উচ্চতা কত? 50 সেন্টিমিটার, রাইট? এটাই আমার কি এইচ এর ভ্যালু না বলো তো? যে ইটগুলা তুলবো তার এইচ এর ভ্যালু 50 সেন্টিমিটার। একমত আমার সাথে? বলো একমত কিনা, বলো সহমত ভাই, পাশে আছি। আর এটার ওজন কত? 25 কেজি। এরূপ 5টি ইট একটির উপর একটা থেকে স্তম্ভ তৈরি করা হলো, ঠিক আছে? তারপর বলছে স্তম্ভ করা হইল, এটা একটা কাজ। আবার বলছে অন্যদিকে অনুরূপ 5টা ইট আগে মাটিতে ঢালাই দিছি, মানে ব্লক বানাইছি, 5টা ইট মাটিতে ঢালাই দিছি, ওইটাকে তারপর খাড়া করাইলাম। মানে ব্যাপারটা হচ্ছে ইট একটার উপর একটা দাঁড়া করাইলাম, আর এটা হচ্ছে মাটিতে আগে একসাথে করলাম, তারপর সবটা একসাথে সোজা করলাম, বুঝছো? মানে শুয়ায় আগে বিল্ডিং বানাইলাম, তারপর সোজা করলাম। বলছে কোন কাজটা বেশি গ্রহণযোগ্য, তার মানে কোনটার মান বেশি নাকি কম এটা বের করতে হবে। তাহলে আমাকে বলো, যখন একটার উপর একটা তুলবো, ওকে, ঘ নাম্বারে সৃজনশীল প্রশ্ন, যখন একটার উপর একটা তুলবো, একটার উপর একটা পরপর একটার উপর একটা, তাহলে কৃত কাজটা কত আমার? একটু আগে পড়ছি, mg h × n × n-1 / 2। আমার থেকে তোমরা ক্যালকুলেশন ভালো পারো। এম এর বর কত? 25 কেজি। জি কত? 9.8। উচ্চতা কত? একটা ইটের হাফ মিটার। কয়টা ইট? কয়টা ইট? কয়টা ইট বলো তো? 5টা ইট, তাই না? তার মানে 5 × 5 - 1 / 2 কত আসে বলো তো? কত আসে? ক্যালকুলেট করে বলো। একই কাজ আসবে, বাট এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। বলো কত কাজ, কত আসে বলো তো? 1225। ঠিক আছে, এটা খুবই সহজ প্রশ্ন, বাট এর পরেরটা কঠিন, সিলেট বোর্ডেরটা কঠিন। এটা হচ্ছে একটা। এখন আমি কি করলাম না, আমি দ্বিতীয়ত যে কাজটা করলাম, আমি সবগুলাকে স্তূপ বানাইলাম। এরকম মনে করো 5টা ইট একসাথে স্তূপ বানাইলাম। স্তূপ বানাইলে এই স্তূপের দৈর্ঘ্যটা কত হবে বলো তো? এক একটা যদি 50 সেন্টিমিটার হয়, 50 50 50 50 50, 5 50 250, তার মানে স্তূপের দৈর্ঘ্যটা কত হবে?
2.5 মিটার, রাইট? 2.5 মিটার হবে। অলরেডি স্তূপটা যখন ভূমিতে বানাইছো, মাটিতে যখন স্তূপটা বানাইছো, এই মাটিতে থাকা অবস্থায় তার ভর কেন্দ্র কতটুকু উচ্চতায় আছে? h/2 পরিমাণ উচ্চতায় আছে, রাইট? এখন এটাকে যদি সোজা করো, এটাকে যদি এখন সোজা করো, আমি জাস্ট একটু মানে সাইজ মিলবে না, যাই হোক প্যারা নেই। সো এটাকে যদি সোজা করো, এটার ভর কেন্দ্র কতটুকু উচ্চতায় উঠে যাবে? পুরোটা যদি 250 হয় বা 2.5 মিটার হয়, এটার অর্ধেক উচ্চতায় উঠে যাবে, তার মানে 2.5/2 উচ্চতায় উঠে যাবে। তাহলে অলরেডি ছিল এতটুকু জায়গাতে, এখন উঠছে এতটুকু জায়গাতে, তাহলে ভর কেন্দ্রের সরণ কতটুকু? ঠিক আগের মতো, যে ইট তোলার ম্যাথ, একটা ইট তোলার ম্যাথ, রাইট? এটাই ভর কেন্দ্রের সরণ। ক্যালকুলেট করো, W = mgh। mgh, এসটা কি? এসটা হচ্ছে 2.5 বা দৈর্ঘ্য ডিভাইড বাই 2 মাইনাস উচ্চতা ডিভাইড বাই 2। উচ্চতা কত? 50 সেন্টিমিটার বা হাফ মিটার বা 0.5/2। বলো একই আসে কিনা? একই আসে? একই আসছে, ঠিক আছে। 1225 জুল। তার মানে দুই ক্ষেত্রে একই উপায়, মানে একই পরিমাণ কাজ করতে হয়, কিন্তু কোনটা বেশি গ্রহণযোগ্য? কোনটা বেশি গ্রহণযোগ্য? একটার উপর একটা ইট তোলা বেশি গ্রহণযোগ্য, কারণ এটা আমাদের কি হচ্ছে বলতো, এখানে মানে এইটা তোলা তাত্ত্বিকভাবে কাজ সমান হলেও এইটা তোলা বেশি গ্রহণযোগ্য, কারণ যখন আমরা বিল্ডিং তৈরি করতেছি একটা একটা করে তোলাটাই আসলে বেশি জরুরি। আচ্ছা, সেকেন্ড পার্টটা আবার দেখো। সেকেন্ড পার্টে কি বলছে? ইটগুলা একসাথে জোড়া দিছে, তাহলে 5টা ইট জোড়া দিলে দৈর্ঘ্য 2.5 মিটার হবে। এটা আমার থেকে ভালো তুমি জানো। এই ইটটার আণবিক দূরত্ব যদি এত হয়, মানে উলম্ব দূরত্ব যদি 50 সেন্টিমিটার হয় বা h হয় উচ্চতা, তাহলে অলরেডি তার ভর কেন্দ্রটা কততে আছে বলতো? h/2 তে বা 0.5/2 তে আছে অলরেডি তার ভর কেন্দ্রটা। এটাকে যদি সোজা করি, ভর কেন্দ্রটা দৈর্ঘ্যের অর্ধেক উচ্চতায় চলে আসবে, তাই না? মানে 2.5/2 দূরত্বে চলে আসবে। তাহলে এখন ভর কেন্দ্র উঠছে কতটুকু ক্যালকুলেট করো। এইটুকু সবটা হচ্ছে 2.5/2 আর এইটুকু হচ্ছে h/2, মানে 0.5/2। তার মানে তোমার এইটা হচ্ছে তোমার কৃত কাজ। ঠিক আছে? ক্লিয়ার? ভাই আনসার 245 আসে। কেন আসে? আমরা কোথাও ভুল করছি? কোথায় ভুল করছো জানো? কোথায় ভুল করছো? তোমরা এই টোটাল ব্লকের ওজন না বসায়, টোটাল ব্লকের ভর না বসায় তোমরা বসাইছো একটা ব্লকের ভর। না রে ভাই, এখানে তো আমরা 5টাকে জোড়া দিছি, 5টাকে তো আমরা জোড়া দিছি, তাই না? 5টাকে তো জোড়া দিছি। সো এই জায়গাতে যখন তোমরা ভরটা বসাবা, আমি তো এটা দেখাই নাই ক্যালকুলেটরে বসানো। সো এই জায়গায় যখন তোমরা ভরটা বসাবে, এখানে তো 5টা ব্লক, তার মানে 5টা ব্লকের ওজন কত? 25 × 5। একটা ব্লকের ওজন 5, রাইট? সো 25 × 5 × 9.8 ইন্টু হচ্ছে তোমার এই টার্মটা, যে 2.5/2 মাইনাস 0.5/2। বুঝছো এখন? বুঝছো এখন? ঠিক আছে। আমি ধরছিলাম যে তোমরাই বসায় ফেলতে পারবে, বাট যাই হোক, বুঝছো তো? এই সবটার ওজন কত? এটার 5 গুণ, যেহেতু 5টা ইট এখানে আছে। ঠিক আছে, ওকে, ডান। এরপরেরটা একটু মাশাল্লাহ কঠিন। এর আগে দুটো এমসিকিউ দেখি। একটা কাঠের টুকরার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ভর এত, সোজা করতে কি পরিমাণ শক্তি লাগবে? বাচ্চারাও এখন তোমরা পারবা। এটার উত্তর আমার আগে করো তোমরা। একটা এত মিটার দৈর্ঘ্য এবং এত ভর বিশিষ্ট রডকে আনুষঙ্গিক উলম্ব অবস্থায় তুলতে কৃত কাজ। তার মানে 2 × 9.8 × 1.5/2, যেটা আসবে সেটাই তোমার উত্তর। ঠিক আছে? সো এই দুইটা এমসিকিউ একদম পারফেক্টলি ক্লিয়ার কিনা বলো তো? পারফেক্টলি ক্লিয়ার? পারফেক্টলি ক্লিয়ার, তাই না? পারফেক্টলি ক্লিয়ার। এই দুটো এমসিকিউ একদম পারফেক্টলি ক্লিয়ার, রাইট? ক্লিয়ার সবাই? ঠিক আছে, একদম পারফেক্টলি ক্লিয়ার। ঠিক আছে, যদি ক্লিয়ার হয় তোমরা উত্তর করতে পারবো। উত্তর আমার আগে করো নাই তো? ক্লিয়ার লেখছো নাকি সি লেখছো? 14.7 তোমাদের। এই 14.7 কই? উত্তরই তো নাই, কি বলছো? ছুটি দিয়ে দিব, সমস্যা নেই, চিন্তা করো না। কোনটার বি? উত্তর করো তো তাড়াতাড়ি। এই দুটোর উত্তর কত? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো উত্তর কত। বোর্ডে আসা প্রশ্ন, আশা করি পারবা সবাই, সিমিলার টাইপের প্রশ্ন যদি আসে। 14.7 আনসার? 14.7 তো কোনোটার আনসারই নাই। কোনটা করতেছো? বি। দেখো, দৈর্ঘ্য এত, দৈর্ঘ্য এত, তারপর প্রস্থ এত, উচ্চতা এত। কি বলছে? ব্লকটির দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থানে কি পরিমাণ কাজ করতে হবে? তার মানে m × g × 0.24/2 মাইনাস 0.06/2। ঠিক আছে? তোমাদের তো একটা উত্তর আমি পাচ্ছি না। আচ্ছা, বলছো, তার মানে এটা উত্তর। ঠিক আছে, তোমাদের উত্তরেই মেনে নিলাম। পরেরটার উত্তর কত? পরেরটার উত্তর কত? পরেরটার উত্তর
পরেরটার উত্তর বি। আচ্ছা, পরেরটার উত্তর বি, তার মানে বি মেনে নিলাম। ঠিক আছে, ডান। ওকে, এখন একটা ম্যাথের দিকে যাব, এর আগে এই জিনিসটা একটু বলে নেই। ম্যাক তৈরিতে কৃতকাজ, এই কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? এই কনসেপ্টটা মূলত ম্যাক তোমাকে বানাইতে হবে না, এটা হচ্ছে মেঘ এর বৃষ্টি মাটিতে পড়ে কি হয়, মেঘের বৃষ্টি মাটিতে পড়ে মাটিতে একটা জায়গা জুড়ে পানি ছড়ায় দেয়, তাই না? তো তোমাকে বললো কোন একদিন বৃষ্টিপাতে 1 কিলোমিটার জায়গা জুড়ে, 1 কিলোমিটার স্কোয়ার জায়গা জুড়ে, কত বললো? 1 কিলোমিটার স্কোয়ার। তার মানে তোমার জায়গাটা অ্যাকচুয়ালি কতটুকু? জায়গাটা হচ্ছে 1 কিলোমিটার স্কোয়ার। কতটুকু জায়গা? 1 কিলোমিটার স্কোয়ার। এই 1 কিলোমিটার স্কোয়ার জায়গাতে তোমার পানির যে প্রলেপ পড়লো বা পানির যে তোমার তোমার কি হলো, সেটা হচ্ছে মনে করো 1 মিলিমিটার। এই ক্ষেত্রফলটা কত পুরাটা? ক্ষেত্রফলটা 1 কিলোমিটার স্কোয়ার। তোমাকে বললো এটাকে আবার মেঘে পরিণত করতে কৃতকাজ। এখানে মূলত মেঘে পরিণত করতে কৃতকাজ বলে নাই, যেটা বলে যে এই পরিমাণ পানিকে আবার মেঘের পরিণত করতে বা মেঘ পর্যন্ত নিয়ে যেতে। মেঘ মনে করো 1000 কিলোমিটার উপরে থাকে, এত উপরে তো থাকে না, মনে করো 10 কিলোমিটার উপরে থাকে। সো এই পরিমাণ পানিকে 10 কিলোমিটার তুলতে কি পরিমাণ কাজ করতে হবে, এটা হচ্ছে মেঘ তৈরি করার কৃতকাজ, বুঝছো? তার মানে মনে করো মেঘের উচ্চতা হচ্ছে মনে করো 10 কিলোমিটার বা 1 কিলোমিটার। 1 কিলোমিটার উচ্চতায় মেঘ থাকে। তাইলে এই পরিমাণ পানিকে 1 কিলোমিটার উচ্চতায় তুলতে যে পরিমাণ কৃতকাজ, সেটাই মেঘ তৈরিতে কৃতকাজ, বুঝছো? মাটিতে পানি পড়ে আছে, বললো 1 কিলোমিটার স্কোয়ার জায়গা, 1 মিলিমিটার পুরুত্বের পানি পড়ছে। ঠিক আছে, তার মানে পুরো পানির আয়তনটা কত তুমি বের করতে পারবা, ওজনটা বের করতে পারবা, ভরটা বের করতে পারবা। এই পানিটাকে 1 কিলোমিটার উপরে তুলতে যে কৃতকাজ, এটাই মেঘ তৈরিতে কৃতকাজ, বুঝছো? তার মানে এখানে মেঘ তৈরিতে যে কৃতকাজ, সেটা হবে হচ্ছে এই পরিমাণ সবটা পানির ভর, যেটা ভূমিতে আছে যেই পরিমাণ পানি, ইন্টু 9.8 ইন্টু এইচ। এইচ কত? এইচ হচ্ছে 1 কিলোমিটার, বা যত উচ্চতায় মেঘ থাকে, যত উচ্চতায় মেঘ থাকে। এখন বলতে পারো যে ভাইয়া এখানে তো ভর কেন্দ্র এটার মধ্যে থাকে, দেখো 1 কিলোমিটারের তুলনায় 1 মিলিমিটার, এটা তো একদম যাচ্ছে তাই জিনিস। সো এখানে তুমি এটার ভর কেন্দ্র বিয়োগ করা না করা একই কথা। সো তুমি ডিরেক্টলি শুধু এইচই লিখতে পারো, ঠিক আছে? সো এখানে মাটিতে যে পানিটুকু আছে, এটুকুর ওজন কত বা ভর কত তুমি বের করো, এমটা বের করো। তার মানে এটার আয়তন ইন্টু ঘনত্ব, এটা তুমি লিখতে পারবা তার ভর, তাই না? আয়তন ইন্টু যদি তুমি ঘনত্ব দাও, ঘনত্ব, পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব 1000। পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব 1000। তার মানে আয়তন ইন্টু ঘনত্ব করলে তুমি কি পাবা বলো তো? কি পাবা? তার ভর পাবা। এই ভরটাকে তুমি যদি এখন জিএস দিয়ে গুণ করো, তাহলে উত্তর পেয়ে যাবা। দেখো আমার কথাটা বুঝো, কথাটা বুঝো। মেঘ তৈরিতে কৃতকাজ, এটা মানে কি? সোজা কথা, মাটিতে পানি পড়ে আছে, এটাকে 1 কিলোমিটার উপরে তুলতে কৃতকাজ। ওকে, মাটিতে পানি পড়ে আছে এম ভরের, আমাকে বলো মাটিতে এম ভরের পানি পড়ে আছে, এটাকে 1 কিলোমিটার উপরে তুলতে বা এইচ পরিমাণ উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে, এটা তুমি বের করতে পারবা? মাটিতে এম ভরের পানি পড়ে আছে, আমার কথা খেয়াল করো, মাটিতে ফ্লোরে এম ভরের পানি পড়ে আছে, এটাকে 1 কিলোমিটার উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে, এটা এমজিএইচ। এটা তুমি বুঝছো? বলো, এটা তুমি বুঝছো যে মাটিতে এম ভরের পানি পড়ে আছে, এটাকে এইচ পরিমাণ তুলতে কি পরিমাণ কাজ করতে হবে, এমজিএইচ। এটা তো বুঝছো, এটা তো কোনো সমস্যা নেই। এখন আমার বের করতে হবে মাটিতে কতটুকু পানি পড়ে আছে। দেখো, এটা প্রশ্নে এরকম ভাবে বলা থাকে যে 1 কিলোমিটার স্কোয়ার ক্ষেত্রফলে 1 মিলিমিটার পুরুত্বের পানি পড়ে আছে। তোমাকে ভরটা বের করতে হয় এই জায়গাতে। তার মানে তোমাকে বলে দিছে যে তোমার মনে করো যে একটা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এরকম বলে দিছে যে পুরুত্ব, তোমাকে বলে দিছে এত ক্ষেত্রফল জুড়ে 1 মিলিমিটার উচ্চতার পানি আছে। তার মানে এই পানিটার আয়তন তুমি কি বলতে পারবা, যে 1 কিলোমিটার স্কোয়ার ইন্টু এটার যে পুরুত্ব, এই পুরুত্বটাকে মনে করো টি বলি আমরা। যদি টি বলি, তাহলে তোমার ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, এটা তোমার আয়তন দিবে না? আয়তন দিবে। তাহলে এই পানিটার ভর কত? ভর কত? আয়তনকে তুমি ইয়া দিয়ে গুণ করো, রো দিয়ে গুণ করো, তার মানে এ ইন্টু পুরুত্ব ইন্টু রো, যেটা হচ্ছে 1000। এটাই তুমি পানিটার ভর পেয়ে যাবে। ওই ভরটা জাস্ট এখানে এমজিএস এ পুট করে দিবা, তাইলে হয়ে যাবে। সো আমাদের এই পার্টিকুলার ম্যাথের জন্য মনে করো আমি পুরুত্ব বলে দিলাম 1 মিলিমিটার। তার মানে আমাকে বলে দিছে যে একটা বৃষ্টির কারণে 1 কিলোমিটার স্কোয়ার জায়গা জুড়ে, কত ক্ষেত্রফল? 1 কিলোমিটার স্কোয়ার জায়গা জুড়ে 1 মিলিমিটার পুরুত্বের বৃষ্টি পড়লো। সো এটাকে এইচ পরিমাণ উপরে তুলতে বা 1 কিলোমিটার উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে? সো প্রথম কথা, এখানে কতটুকু পানি আছে ওই ভরটা বের করো। তার মানে তুমি ইজিলি বের করতে পারবা এটা, ইজিলি বের করতে পারবা এটা। আর দুইটা ম্যাথ করাই ছুটি দিয়ে দিব, দুইটা ম্যাথ করাই ছুটি দিয়ে দিব, একটু ওয়েট করো, দুইটা ম্যাথ করাই একটু ছুটি দিয়ে দিব। সো এখানে এমটা তুমি বের করতে পারবা, যেখানে আয়তনটা কত, পানির আয়তনটা হচ্ছে এ ইন্টু টি,
বা এ ইন্টু পুরুত্ব ইন্টু পানির ঘনত্ব, এটা হচ্ছে পানির ভর, রাইট? এইটা কি বের করলাম? এটা বের করলাম পানির ভর। ভরটাকে 9.8 দিয়ে গুণ করে 1 কিলোমিটার উপরে নিয়ে গেলেই আমাদের হয়ে গেল। বলো বুঝছো সবাই? বুঝছো? বুঝতে পারছো? হ্যাঁ, তাইলে এখানে যে 1 কিলোমিটার স্কোয়ার জায়গা, এটাকে যদি মিটার স্কোয়ারে লিখতে হয় কি লিখবা? কিলোমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিতে হলে কিলোমিটারকে মিটারে নিলে 1000 দিয়ে গুণ, কিলোমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিলে 1000 স্কোয়ার দিয়ে গুণ। পুরুত্ব কত? 1 মিলিমিটার, তার মানে 1 × 10⁻³ পানির ঘনত্ব কত? 1000, 9.8 কত উচ্চতায় তুলবা? 1000 মিটার উচ্চতায় তুলবা। যত জুল আসবে এটাই হচ্ছে ম্যাক তৈরিতে কৃত কাজ, অর্থাৎ এই পানিটা আকাশে তুলতে কৃত কাজ। বলো বুঝছো? অনেকবার রিক্যাপ করছি এটা। বুঝে গেছো না? তার মানে ম্যাক তৈরিতে কৃত কাজ মানে কি? পানি তৈরি আছে, মানে ভূমিতে পানি পড়ে আছে, এটাকে জাস্ট আকাশে তুলবা। ভূমিতে পানি পড়ে আছে, এটাকে জাস্ট আকাশ তুলবা। ঠিক আছে? ওকে, বুঝছো? ঠিক আছে, ডান ডান ডান। একটা কঠিন ম্যাথ করবো যেটা সিলেট বোর্ডে আসছে, তারপরে আজকে ক্লাসে ছুটি। এই সিলেট বোর্ডের এই ম্যাথটা করবো। এটা টেস্ট পেপারে যেটা সলভ দেয়া ওটা দেখলে বুঝবা না, টেস্ট পেপারে যেটা সলভ দেয়া ওটা দেখলে বুঝবা না। ঠিক আছে? দেখবা যে কি লেখছে, ভুং ভাং। ম্যাথটা সহজ, বাট কি লেখছে টেস্ট পেপারটা বুঝবা না, দেখবা যে অনেক বড় ম্যাথ। নিজেরা ট্রাই করতে চাও, দেখবা যে একটু ঝামেলা আছে। কি বলছে? সো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তোমাদের দেখাবো, জাস্ট খেয়াল করবা, আমার কথা মনোযোগ দিয়ে শুনবা। এত ঘনত্বের আয়তনের, ধরে নিই এটা ঘনবস্তু, তাইলে এটা যদি তার আয়তন হয়, প্রতিটা ধারের দৈর্ঘ্য কত আমাকে বলো? এই ঘনবস্তুটার প্রতিটা ধারের দৈর্ঘ্য কত? প্রতিটা ধার বা প্রতিটা বাহু এখানে 1/2 মিটার আসে। ঠিক আছে? তুমি ইজিলি বের করে ফেলতে পারবা যে আসলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1/2 মিটার। তার মানে 1/2 মিটার একটা ব্লক আছে তোমার কাছে। বলছে প্রতিটার ভর 250 কেজি। 4টা ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ করা হলো। ঠিক আছে, ভালো কথা। স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ ও উদ্দীপকে বর্ণিত কৃতকাজের মধ্যে তুলনা করতে বলছে, রাইট? তাহলে উদ্দীপকের কৃতকাজটাকে বের করো। দেখো, উদ্দীপকের কৃতকাজটাকে বের করো। 4টা ইটকে পরপর সাজাইছে, বাচ্চাদের জিনিস। তার মানে একটার উপর আরেকটা সাজাইতে কি পরিমাণ কাজ করতে হবে বলো তো? mgh, m কত? 250, g কত? 9.8, h কত বলো তো? প্রতিটা ধার বা উচ্চতা কত প্রতিটা ধারের? 0.5 মিটার, ইন্টু 4 ইন্টু 4 - 1 ডিভাইড বাই 2। বলো এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে বলো তো? এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে এতটুকু বুঝতে? না? একজন বলছে হাফ কেমন? একটা জিনিস দেখো, তোমাকে বলছে একটা ঘন বস্তু, হ্যাঁ একটা ঘন বস্তু, এটার আয়তন হচ্ছে 0.125 এত মিটার কিউব। তাইলে এই ঘন বস্তুটার আয়তন সমান আমরা কি জানি? তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে এ কিউব সমান হচ্ছে 0.125 এত মিটার কিউব। তাহলে এখান থেকে এর দৈর্ঘ্য বের করো 0.5। বুঝছো এখন? বুঝো নাই সামিয়া? তারপর পিদান, বুঝছো? ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো। এটা কাজ কত আসছে আমাকে বললা না তো? 7350। ওকে, 7350, 7350। ঠিক আছে, আমি এটাও রেখা দিই, এটাও রেখা দিই, যেন পরবর্তীতে তোমাদের দরকার লাগে। যদিও এটা লাগবে না, এটা তেমন কিছু না, এটা জাস্ট এমনি রেখা দাও। ঠিক আছে, ওকে, ডান। এখন কাহিনী তো হচ্ছে এখন যখন 30 ডিগ্রি কোণে আনত করব। দেখো এখন কি বলছে, পরপর 4টা ব্লক। দেখো আগের মতোই, আগের ম্যাটটার মতোই খেয়াল করো, 4টা ব্লক এখন একসাথে আছে আমার। 4টা ব্লক একসাথে আছে, ঠিক আছে? খুবই মনোযোগ দিয়ে দেখবা, এটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখার মতো একটা ম্যাথ। হ্যাঁ, সাধারণত আমি এই টাইপের ম্যাথ যদি আসে বাদ দেওয়াটা উত্তম, যদি না প্যারাই না পড়ো, কারণ এখানে হাইটের একটা সূক্ষ্ম পরিমাপ করার দরকার। বাট ম্যাথটা যদি বুঝতে পারো জিনিসটা খুবই মজার, একবারে বুঝে গেলে দেখবো যে এত শান্তি লাগতেছে। এখানে কি বলছে, 4টা ইট পরপর সাজাইছো, তাইলে এইটুকুর 4টা ইট সাজালে ভর কত টোটাল বলো তো? টোটাল ভর এখানে কত? 1000, তাই না? 250 ইন্টু 4, রাইট? 1000, 4টা ইট যেহেতু একসাথে অ্যাটাচ করছি, 250 ইন্টু 4, তার মানে 1000 নিউটন, 1000 কেজি, আসলে নিউটন না তো। এবং যেহেতু 4টা ইট প্রতিটার ধার যদি হয় 0.5 মিটার, তাহলে 4টা ইট একসাথে দাঁড় করাইলে দৈর্ঘ্য কত হবে বলো তো? 2 মিটার হবে কিনা বলো তো? দৈর্ঘ্য 2 মিটার হবে কিনা? ইয়েস অর নো?
একজন বলছে এই ম্যাথটা আমি আজকেও বুঝতে পারি না, ঠিক আছে এখনই বুঝে যাবো। বলো কত মিটার? 2 মিটার হবে। ওকে, বলো বাচ্চারা সবাই বুঝছো? বাচ্চা বললে আবার ভুল হবে, তোমাদের মধ্যে কেউ রাগ করবা। কারণ কি, একজন একটু আগে কমেন্ট করছে বউ অপেক্ষা করতেছে বা ছুটি দেন, তোমাদের বাচ্চা কেমনে বলি বলো? তোমরা কি বাচ্চা বলার মতো? না, বাচ্চা হয়েছে মাসুর ভাই, বাচ্চা হয়েছে অপূর্ব দাদা, তাই না? দেখো কি বলছে, এটার দৈর্ঘ্য কত হবে? এইটুকু দৈর্ঘ্য হবে 2 মিটার। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই, এটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। এখন যে জিনিসটা হইল, আমাকে বলো এই ভূমিতে থাকা অবস্থায় তাদের ভর কেন্দ্র কোন লেভেলে আছে? ভর কেন্দ্র আছে হলো তাদের উচ্চতার অর্ধেক উচ্চতায়, রাইট? এই পরিমাণ ধারের উচ্চতা কত আমাকে বলো? একটা ইটের হাইট কত? 1/2 মিটার। 1/2 মিটার একটা ইটের হাইট কত? একটা ইটের হাইট কত? 1/2 মিটার। তাইলে এটার ভর কেন্দ্রটা আছে কোথায়? আছে কোথায় আমাকে বলো? কোথায় আছে? হাফের আরো অর্ধেক, তার মানে 0.5 এর আরো অর্ধেক উচ্চতায় আছে, অলরেডি আছে এর ভর কেন্দ্রটা, অলরেডি এই জায়গাতে আছে তার ভর কেন্দ্রটা। তার মানে 1/4 এত মিটার উচ্চতায় তার ভর কেন্দ্রটা অলরেডি আছে, রাইট? ওকে, ঠিক আছে, ভেরি নাইস। এখন কাজ তো হচ্ছে মেনলি, এখন আমি এটাকে 30 ডিগ্রি কোণে আনত করব। দেখো খেয়াল করো, খুবই সুন্দর এবং খুবই মজার। আমি এটাকে ধরে এখন 30 ডিগ্রি কোণে আনত করব, ঠিক আছে? কি করতেছি? 30 ডিগ্রি কোণে আনত করতেছি, ঠিক আছে? আমি জাস্ট এই কর্নার বরাবর ধরে আনত করলাম। দেখো দেখো খেয়াল করো ব্যাপারটা বুঝছো কিনা। আমি এটাকে ধরে 30 ডিগ্রি কোণে আনত করলাম, বলো বুঝছো? জাস্ট ধরলাম, সোজা করলাম। এই কর্নারে মনে করো আমি হিঞ্জ করা, এখানে মনে করো আমি নাট দিয়ে আটকাইছি, নাট দিয়ে আটকায় আমি জাস্ট 30 ডিগ্রি কোণে সোজা করলাম, বুঝছো? কারো কোনো সমস্যা নাই, সবাই বোঝা উচিত। এটা আমি বললাম তো, তোমরা টেস্ট পেপারে ধরলে বুঝবা না, সো খুবই মনোযোগ দিয়ে দাও। মানে এর থেকে সহজভাবে এই ম্যাথটা বোঝার কোনো ওয়ে নাই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এর থেকে সহজভাবে এই ম্যাথটা বোঝার কোনো ওয়ে নাই, ঠিক আছে? সো আমি এখানে কি করলাম, আমি জাস্ট অ্যাঙ্গেলটা যেন একটু বড় দেখা যায়, এখানে একটু বড় করতেছি, ঠিক আছে? অ্যাঙ্গেলটা যেন আসতেছে ক্লাস শেষ। সো অ্যাঙ্গেলটা যেন বড় করতে হয়। আম্মা দাঁড়ায় আছে, আমি গেলে খাবো, খাওয়ার পরে হচ্ছে আম্মা ঘুমাবে, এই জন্য দেখতেছে কতক্ষণ লাগতেছে ক্লাস শেষ হইতে। আচ্ছা, তোমাদের আম্মা আব্বা হয়তো তোমাদের জন্য দাঁড়ায় আছে। দেখো, সো আমি কি করলাম, এটাকে 30 ডিগ্রি কোণে সোজা করলাম, তাই না? 30 ডিগ্রি কোণে সোজা করলাম, ঠিক আছে? এই পয়েন্টে কেন্দ্র করে আমি সোজা করলাম। তাইলে একটা জিনিস বলো, এটার ভর কেন্দ্র কোথায় থাকবে? একটা জিনিস বলো ভাই, এটার দৈর্ঘ্য যদি এইভাবে 2 মিটার থাকে, এটা যদি 30 ডিগ্রি কোণে ঘুরাই, দৈর্ঘ্য কি 2 মিটার থেকে চেঞ্জ হয়ে যাবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? এটা এভাবে 2 মিটার ছিল দৈর্ঘ্য, সোজা করছি, 2 মিটার থেকে চেঞ্জ হয়ে যাবে না। তার মানে এটার এখন দৈর্ঘ্য কত বলো তো? এখন দৈর্ঘ্য 2 মিটার, কোনো সন্দেহ নাই। তাহলে ভর কেন্দ্রটা কই থাকবে? 2 মিটারের মাঝে। তার মানে ভর কেন্দ্রটা কই থাকবে? এই জায়গাতে। তার মানে এই বিন্দু থেকে, ঠিক এই বিন্দু থেকে 1 মিটার দূরত্বে ভর কেন্দ্র থাকবে, বলো সবাই বুঝছো? এই বিন্দুটা থেকে 1 মিটার দূরত্বে ভর কেন্দ্র থাকবে, বলো সবাই বুঝছো কিনা? বলো সবাই বুঝছো? ইয়েস, ঠিক আছে। ওকে, দৈর্ঘ্য কিভাবে বের করলাম? দেখো 4টা ইট একটার সাথে মার্চ করলাম, একটা 1/2 মিটার, একটা 1/2 মিটার, একটা 1/2 মিটার, একটা 1/2 মিটার, 4টা একসাথে 2 মিটার, ঠিক আছে? ওকে, সো এখন খুবই মজার একটা জিনিস দেখো, আমি একটা সমান্তরাল লাইন টানবো, এই যে এই লাইনের সমান্তরাল একটা লাইন টানবো এই বিন্দু থেকে। দেখো খেয়াল করো, এইটুকু বুঝলেই তোমার হয়ে যাবে। তাইলে আমাকে বলো একটা জিনিস খেয়াল করো, এইটুকু বুঝলেই হয়ে যাবে। এই রেখাটা বা এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটাই তো 30 ডিগ্রি, আমি তো 30 ডিগ্রি কোণেই ঘুরাইছি। দেখো নিচের পাশ এবং নিচের পাশ, এটার মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। তাইলে এই যে লাইনটা, এটাও 30 ডিগ্রি ঘুরছে, এটাও 30 ডিগ্রি ঘুরছে, তাই না? ইয়েস অর নো? এটাও 30 ডিগ্রি ঘুরছে, রাইট? তার মানে এই অ্যাঙ্গেলটাও আমার কত? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাও আমার কত? 30 ডিগ্রি, তাই না? তাই তো? তাই। তাইলে এখন আমাকে বলো, এটা যদি 30 ডিগ্রি হয়, এখন আমি কি এই পরিমাণ উচ্চতা বের করতে পারবো না? এই যে এখান থেকে যে এই পরিমাণ উচ্চতা একদম নিচের লাইন পর্যন্ত, আগের ভর কেন্দ্রের লাইন না কিন্তু, একদম নিচের লাইন, এই যে প্যারালাল লাইন, নিচেরটা যেই লাইনে আঁকছি, এই প্যারালাল লাইন বরাবর এই পরিমাণ উচ্চতা আমি বের করতে পারবো না। এখন তোমাদের মনে প্রশ্ন আসে যে ভাইয়া, এটা আসলে আমি কাট করছি, এইটা একটু নিচে নামছে কেন? এটা একটু নিচে নামছে কেন, এটার ব্যাখ্যা তুমি অনেক আগেই শিখে গেছো। কোথায় শিখছো? এই যে আমরা যখন লাঠির খেলাটা শিখছিলাম,
যখন একটা লাঠির জিনিসটা শিখছিলাম, এই লাঠিটাকে যদি আমি এখন ঘুরাই, এই লাঠিটাকে যদি আমি এখন ঘুরাই, দেখো এই লাঠিটাকে আমি যদি এখন ঘুরাই, এই লাঠিটাকে আমি যদি এখন ঘুরাই, দেখো তার আগে ভর কেন্দ্র এখানে থাকলে এখন ভর কেন্দ্র একটু নিচে নেমে যাবে, রাইট? বা মিডিল পয়েন্ট একটু নিচে নেমে যাবে। এই পরিমাণ তো ক্লিয়ার, নিচে নেমে যাবে না? নিচে নেমে যাবে না? নিচে নেমে যাবে একটু। যেমনটা আমরা দেখছিলাম যে একটু ঘুরায় যখন উপরে তুলছিলাম, যেমনটা আমরা একটু ঘুরায় যখন উপরে তুলছিলাম একটু উপরে উঠে গেছিল, তাই না? একটু উপরে উঠে গেছিল, একটু উপরে উঠে যাচ্ছিল, একটু উপরে উঠে যাচ্ছিল। সো আমি যখন উল্টাভাবে ঘুরাচ্ছি অবশ্যই একটু নিচে নেমে যাবে তার ভর কেন্দ্রটা। তাইলে এখানে দেখো এই বস্তুটাকে যখন আমি ঘুরাচ্ছি, এই যে মিডিল পয়েন্টটা, এই মিডিল পয়েন্টটার অর্ধেক উচ্চতায় থাকবে না, এটার উচ্চতাটা একটু নিচে নেমে যাবে। দেখো একটু নিচে নেমে গেছে, দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা খেয়াল করো, 30 ডিগ্রি ঘোরার কারণে একটু নিচে নেমে গেছে। এই কারণে দুইটা রেখা কিন্তু ডিফারেন্ট, একই লাইনে নাই। এখন আমাকে বলো এই পরিমাণ হাইট তো এখন বাচ্চারাও বের করতে পারবে। এটা 1 মিটার, তাহলে এই উচ্চতাটা কত বলো তো? 1 sin 30। তাইলে এই গ্রিন লাইনের উচ্চতাটা কত? এই যে এই গ্রিন লাইনের উচ্চতা মনে করো এ বি, এই যে এখান থেকে একদম এই বিন্দু পর্যন্ত এই এ বি এর উচ্চতা কত বলো তো? 1 sin 30। বলো এতটুকু বুঝছো? বা হাফ মিটার। বলো এতটুকু বুঝছো সবাই? এতটুকু সবাই বুঝছো? এতটুকু সবাই বুঝছো? সবাই বলো বুঝছো নাকি বুঝে নাই? এর থেকে সহজভাবে বুঝার মতো অবস্থা নাই এই ম্যাথের। সবাই বুঝছো? ঠিক আছে, ডান ডান, সবাই বুঝছো। বাট এটাই কি ভরকেন্দ্রের সরণ? না, ভরকেন্দ্রের সরণ এর থেকে আরেকটু কম। কারণ কি দেখো, ভরকেন্দ্র তো আগে এই লেভেলে ছিল, এই লেভেলে ছিল, বাট তুমি যে দূরত্বটা বের করছো এটা এখান থেকে এতটুকু, তার মানে ভরকেন্দ্রের সরণটা আরেকটু কম। ভরকেন্দ্রের সরণটা কি আরেকটু কম হয়েছে। দেখো ভরকেন্দ্রটা এখান থেকে এখানে উঠছে, বাট তুমি বের করছো এখান থেকে এখানে উচ্চতা। তাইলে তুমি এখন কোনটুকু দূরত্ব বের করলেই হয়ে যাচ্ছে। এই যে এই পয়েন্টটা ঠিক কতটুকু নিচে নামছে এইটুকু বের করতে পারলেই হয়ে যাচ্ছে না? তাইলেই তো তুমি এখান থেকে এইটুকু উচ্চতা বের করে ফেলতে পারবে, ধরতে পারছো? তার মানে এই পয়েন্টটা কতটুকু নিচে নামছে এটাও ধরতে পারলেই হয়ে যাচ্ছে। sin 30 কেন? একটু খেয়াল করো, এই যে এটা একটা ত্রিভুজ, এই বাহুটা যদি 1 মিটার হয় তাহলে এই লম্বের দৈর্ঘ্যটা হবে 1 sin 30, লম্ব উপাংশ 1 sin 30, ভেক্টরের নিয়ম এগুলো। তার মানে এই পয়েন্টটা কতটুকু নামছে, এই যে এই দূরত্বটুকু বের করতে পারলেই তোমার হয়ে যাবে যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা ঠিক কতটুকু নামছে, কতটুকু নিচে নামছে। এটা আমরা এই যে একটু আগে বের করছিলাম না, একটু আগে আমরা একটা রেখা এরকম ভাবে ঘুরে বের করছিলাম না? এটা তো আমাদের জন্য খুবই ইজি, এটা আমাদের জন্য খুবই ইজি। দেখো এটা আমাদের জন্য খুবই খুবই ইজি যে এই পরিমাণ দৈর্ঘ্য যদি হয়, মনে করো আমি একটা ধরে নিলাম এল প্রাইম, তাহলে এই পরিমাণ দৈর্ঘ্য এল প্রাইম, তাহলে এইটার cos থিটা হবে এই জায়গাতে, cos থিটা হবে এই জায়গাতে। তার মানে এখানে এখানে এইটুকু হয়ে যাবে হচ্ছে এল প্রাইম cos থিটা। তাহলে আমার হাইটটা ঠিক কতটুকু নামছে, কতটুকু হাইটটা নামছে। তার মানে এই যে হাইটের ডিফারেন্সটা এটা কেমনে বের করব? এল প্রাইম মাইনাস এল প্রাইম cos থিটা, যেমনটা আমরা এই যে আগে করছিলাম, মনে আছে? মনে আছে একটু আগে যে করছিলাম এটা এল প্রাইম ইন্টু 1 মাইনাস cos থিটা, একটু আগে যে করছিলাম এটা মনে আছে? মনে আছে না? 20 বাজে যে ম্যাথটা শেষ, 17 বাজে, 20 বাজে না এখন। এই তোমরা ভুল বলো কেন? বলো মনে আছে না একটু আগে যে করছিলাম? ঠিক আছে মনে আছে। তাহলে এখন আমরা এই যে এটাই ক্যালকুলেট করতে যে আসলে এই পয়েন্টটা ঠিক কতটুকু নামছে, এই পয়েন্টটা ঠিক কতটুকু নামছে। দেখো এই পয়েন্টটা ঠিক কতটুকু নামছে এটাই জাস্ট বের করতে চাচ্ছি। এই পয়েন্টের উচ্চতা শুরুতে ছিল কত? শুরুতে ছিল 1/4 মিটার। এই পয়েন্টের উচ্চতা শুরুতে কত ছিল? 1/4 মিটার। তার মানে আমাদের এই জায়গাতে শুরুতে এই পয়েন্টের উচ্চতা কত ছিল? এই এল প্রাইমটা কত? 1/4 মিটার। তাহলে আমরা এখান থেকে কতটুকু নিচে নামছে এটা আসলে বের করে ফেলতে পারবো। সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1/4 ইন্টু 1 মাইনাস cos 30। কেন এখানে 30 ডিগ্রি? কেন 30 ডিগ্রি কোণে এখানে ঘুরাইছি? কারণ একটু খেয়াল করো, এই যে এই লাইনটা পুরাটা যদি 30 ডিগ্রি কোণে ঘুরে, এই লাইনটাও 30 ডিগ্রি কোণে ঘুরবে, সমান অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটাও 30, সমান অ্যাঙ্গেল পরিমাণেই ঘুরবে, রাইট? ঠিক আছে, ভেরি নাইস। তাহলে এখান থেকে বের করে ফেলো যে এটা হাইটের ডিফারেন্সটা আসলে 1/4, বা তোমরা বের করো আসলে যে 1/4 ইন্টু 1 মাইনাস cos থিটা, cos 30 কত আসে? 0.0334 এত মিটার। তাইলে আমাকে বলো এই যে এইটুকু ডিফারেন্স কত? এইটুকু ডিফারেন্স এই যে আমরা মাত্র বের করলাম, অল্প একটু যে নিচে নামছে, এই মিডল পয়েন্ট অল্প একটু নিচে নামছে, এটুকু দৈর্ঘ্য আমরা মাত্র বের করলাম। তাইলে অ্যাকচুয়ালি ভর কেন্দ্র এখান থেকে এখানে সরছে না, মানে এখান থেকে এখানে উঠছে। তাইলে এই এবি থেকে যদি এটা বিয়োগ করি তাইলে তো আমরা ভর কেন্দ্রের সরণটুকু পেয়ে যাব। সো আমাদের ভর কেন্দ্রের সরণ
কেন্দ্রের সরণ এটা আসলে কত বলো তো? এটা হচ্ছে এবি মাইনাস, আমি একটা নাম দেই মনে করো, এটা মনে করো সি, তার মানে বিসি। এবিটা কত? হাফ মিটার। বিসিটা কত? কতটুকু নামছে আমরা বের করছি, 0.0334, 0.0334। বলো কৃত কাজটা কত? ডিরেক্ট কৃত কাজ বের করে ফেলি। ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ। পুরোটার ভর কত? পুরোটার ভর 1000। ওকে, পুরোটার ভর 1000। তারপর জি কত? 9.8। তারপর তোমার এখানে ভ্যালু কত আসছে? ভ্যালু আসছে হলো 0.5 মাইনাস 0.0334। বলো বুঝছো কিনা? তার মানে 4572.68 এত জুল। বুঝছো? এই ম্যাথটা এর থেকে সহজভাবে করার কোনো নিয়ম নাই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এই ম্যাথটা এর থেকে সহজভাবে করার কোনো নিয়ম নাই। বলো সবাই বুঝছো? আমি অনেক চেষ্টা করছি তোমাদের খুব সহজে বুঝাইতে। ক্লাসটা এখনই শেষ, ক্লাসটা এখনই শেষ। সবাই বলো বুঝছো কিনা? আমি আরেকবার একটু রিক্যাপ করতেছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তারপর এই ক্লাসটা শেষ। একটা বস্তু এখানে ছিল, তার ভরকেন্দ্র বিন্দুতে ছিল, এই যে এই লেভেলে ছিল তার ভরকেন্দ্র, তাই না? এই লেভেলে ছিল। এই লেভেলটার উচ্চতা কত? 1/4। সবাই বুঝছো এতটুকু। এটাকে যদি 30 ডিগ্রি কোণে ঘুরাই, একটু খেয়াল করো, এটাকে যদি 30 ডিগ্রি কোণে ঘুরাই, এটার দৈর্ঘ্যটাও চেঞ্জ নাই। তার মানে এর ভরকেন্দ্রের দূরত্ব 1 মিটার দূরত্বেই থাকবে, তাই না? তাইলে এখানে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, দেখো এইটার মিডিল পয়েন্ট যেখানে ছিল, এই মিডিল পয়েন্টটা তো একটু নিচে নামবে, যেটার কনসেপ্ট আমরা একটু আগে পড়ে আসছি। কেন নিচে নামে? এটার পয়েন্ট একটু নিচে নামবে, এই কারণে এই পয়েন্টটা একটু নিচে আমি আঁকাইছি। সো এখান থেকে আমরা এ বির উচ্চতা পেয়ে যাব জাস্ট এটার সাইন থিটা। বাট এই এ বিটা তো আসলে বেশি নিয়ে নিছি, ভরকেন্দ্র তো আসলে একটু কম উঠছে। তাহলে এই মধ্যের গ্যাপটুকু বা এই বিন্দুটা কতটুকু নিচে নামছে এটা যদি বের করতে পারি, তাইলেই কাজ শেষ। তাইলেই আমরা এইটুকু উচ্চতা পেয়ে যাব, এসির উচ্চতাটা পেয়ে যাব, তাই না? এসির উচ্চতাটা পেয়ে যাব, রাইট? সো এই যে এই বিন্দুটা কতটুকু নিচে নামছে এটাই আমরা এখানে করছি। দেখো যে আগে ছিল 1/4, এখানে 1/4, 1/4 cos থিটার ভ্যালু এই জায়গায়, আর 1/4 থেকে 1/4 cos থিটার ভ্যালু বিয়োগ করলে আমরা এত ডিফারেন্সটুকু পাই যে কতটুকু নিচে নামছে, সেটা হচ্ছে এটা। তার মানে এখান থেকে আমরা এইটুকু থেকে যদি আমরা এইটুকু বিয়োগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। বলো এখন বুঝছো সবাই? হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝতে পারছো? এই ম্যাথটা কিন্তু খুবই টাফ, এই ম্যাথটা এত সহজ না। তুমি টেস্ট পেপার দেখে আমি হা করে বসেছিলাম কয়েক মিনিট, পরে না তোমরা বুঝবা। সো এই ম্যাথটা কিন্তু একটু টাফ। ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্র দূরত্ব হবে না? হ্যাঁ, আমরা তো ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্র দূরত্বই ক্যালকুলেট করছি, ভরকেন্দ্রটা কতটুকু উপরে উঠছে সেটা ক্যালকুলেট করছি। দেখো ভরকেন্দ্রটা এই লেভেলে ছিল, এখান থেকে এতটুকু উপরে উঠছে, ভরকেন্দ্রের উলম্ব সরণটা আমরা নেই, আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, বুঝতে পারছো? বলো কেমন লাগছে আজকের ক্লাস সবার কাছে? যদিও আমাদের টার্গেট ছিল একটু বেশি পড়ার, বাট দুইটা ক্লাসে শেষ করা আসলে ক্লাসটা একটু লেন্দি হবেই, স্বাভাবিক। সো নেক্সট ক্লাসটা একটু প্রিপারেশন নিয়ে এসো যে 3.5 ঘন্টার ক্লাসই হবে। ঠিক আছে, কেমন লাগছে তোমাদের বলো তো? ভালো লাগছে? ঠিক আছে, যদি ভালো লাগে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের বাকি টপিকগুলো পড়ে ওদেরটা পারফেক্টলি আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে ডান। তোমাদের কয়টা হোমওয়ার্ক দিছি? 2টা হোমওয়ার্ক দিছি, তাই না? আরেকটা হোমওয়ার্ক থাকবে এটা তোমরা একাডেমিকে করা উচিত। এটা যদিও অ্যাডমিশনের ম্যাথ, এইসিতে জীবনে আসবে না। সো এটা তোমাদের হোমওয়ার্ক 3। এটা এইসির জন্য ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য আসে না আসলে। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, যারা একাডেমিকে পড়ছো তোমরা জিনিসটা পারবা। এখানে মূলত ভূমির টেবিলের লেন্থটাকে 0 লেভেল অফ গ্র্যাভিটি ধরতে হয়, এগুলো কনসেপ্ট আমরা পরেও পড়বো। সো এটা তোমাদের হোমওয়ার্ক 3। এটা না পারলেও বোর্ডের কোনো সমস্যা হবে না, মানে পুরো এই চ্যাপ্টারের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারছো সবকিছু। দেখা হবে নেক্সট ক্লাসে, আমরা খুব সুন্দর করে বাকি টপিকগুলো পড়বো। সো তোমাদের সবার একটা ছবি তুলে নেই। আর পুরস্কার জানি কে কে পাইছো? তানিয়া না মনে নেই, আমাকে একটু মেনশন করো। ঠিক আছে, তোমাদের একটা ছবি তুলি যেন গ্রুপে পোস্ট করা যায়। ঠিক আছে, ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আমার তরফ থেকে চেষ্টা ছিল যতটুকু তোমাদের ভালোভাবে বোঝানো যায়। দেখো একটা জিনিস তোমাদের ক্লাসের শুরুতেই বলছি যে অপূর্ব দাদা, মাসুর ভাই, ওনাদের সাথে অপর ভাই যারা আছে ওনাদের সাথে লেভেল ম্যাচ করতে গেলে তুমি আসলে পারবা না, কারণ ওনারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড, তাই না? ওনারা আমার থেকে আরো বেশি 6-7 বছর বেশি, 8 বছর বেশি সময় থেকে পড়াচ্ছে, তাই না? সো ওনাদের সাথে এক্সপিরিয়েন্স বিট করার মতো ক্ষমতা আমার নাই। সো আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যেন বেস্টটা দিতে পারি।
ঠিক আছে, যেন ভাইয়ারা পড়ালেও যতটুকু দেওয়ার চেষ্টা করতেন আমিও যেন তোমাদেরকে ততটুকু দিতে পারি, সেজন্যই সেটাই আমার চেষ্টা। অ্যান্ড বিশ্বাস করবা না, এই ক্লাসের জন্য, জাস্ট এই ক্লাসটা গুছায় তোমাদের নেওয়ার জন্য, এই অধ্যায় তো আগে কতবার পড়াইছি তার কোনো হিসাব নাই, কিন্তু তারপরেও আমি গত 3-4 দিন যাবত এই অধ্যায়টা পড়তেছি। আমার পরীক্ষা হচ্ছে বুয়েটে, তারপর আমি এই অধ্যায়টা পড়তেছি। আজকে সারাদিন জাস্ট এই জিনিসগুলাই অ্যানালাইসিস করছি, যে এই জিনিসটা আরেকটু বেটারভাবে কীভাবে বোঝানো যায়, এই জিনিসটা একটু সহজভাবে কীভাবে বোঝানো যায়। সো আজকে সারাদিন যাবত আমি এই চেষ্টাটাই করছি, মানে এই জিনিসটা নিয়েই অ্যানালাইসিস করছি আসলে, যে তোমাদেরকে একটু ইজিভাবে কীভাবে বোঝানো যায়। নাহলে একটা ম্যাথ যেটা টেস্ট পেপারে যেভাবে সলভ করো ওইভাবে সলভ করে দিলেই হইতো, বাট ওরা কেউ বুঝতে না, লাভ হইতো না কোনো। সো আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যেন বেস্ট ইফোর্টটা তোমাদের দিতে পারি। সো তোমরা জাস্ট একটু জানাও, মানে ভাইয়ার ক্লাস নিয়ে তো হয়তো অনেকে জিজ্ঞেস করবে যে ইমন ভাইয়ার ক্লাস কেমন, আর্কাইভ করবো কিনা, লাইভে করবো কিনা। সো একটু জানাও যে লাইভের ক্লাসে ভাইয়া এতটুকু ইফোর্ট দিচ্ছে যেন খুব ভালো করে তোমরা শেষ করতে পারো, ঠিক আছে। সো আমার তরফ থেকে তোমরা বেস্ট ওয়েতেই শেষ করতে পারবা। আমি বুয়েটে 3rd ইয়ারে আছি, 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছে, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। এই অধ্যায়টা বাকি টপিকগুলো কভার করব, ঠিক আছে। অ্যান্ড এই অধ্যায় সৃজনশীল সবচেয়ে বেশি আসে হচ্ছে এর পরের পার্টটা, মানে কুমার ম্যাথ থেকে, এবং স্প্রিং, এবং হচ্ছে আমাদের আনাততল। সো এই 3টা টপিকে আমরা নেক্সট ক্লাসে অনেক ভালো করে পড়ে ফেলবো, ওকে। সো ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। অ্যান্ড অন্যদেরকে কাইন্ডলি একটু সাজেস্ট করো যে ভাইয়ের ক্লাসগুলো করিস, কারণ এই ফোরটা বৃথা যাবে যদি অন্যরা ক্লাসটা না করে, ঠিক আছে। সো একটু তোমরা বাইরে অন্যদের বইলো যে লাইভের ক্লাসটা করিস বা এই বাইরের ক্লাসগুলো করিস, হেল্প হবে, ওকে। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা, গুড নাইট।